ফুড এসআই 2024 সেশন 2 এর কোশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখো। বলেছে দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹920 and the discount given is 4%. The mark price of the article is, কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য যদি 1920 টাকা হয় এবং 4% যদি ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হয় তাহলে বস্তুটির ধার্য মূল্য বা প্রথমে যে মার্ক প্রাইস ছিল সেটা কত ছিল সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে আমাদের যদি ধরি যে বস্তুটির আসল মূল্য যদি সেটা 100% ধরি তাহলে তার সেখান থেকে 4% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে 4% যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কত থাকে, এটা থাকে 96%। এই যে 96% ভ্যালু যেটা ছাড় দেওয়ার পরে পেলাম সেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 1920 অর্থাৎ 1920। তাহলে 96% ভ্যালু যদি 1920 টাকা হয় তাহলে টোটাল ধার্য মূল্য বা 100% ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এখানে 100% মানে আমরা লিখতে পারি, এটা লিখতে পারি 1920 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 96। এটাই মানে হচ্ছে 96% ভ্যালু যদি 1920 হয় তাহলে 100% ভ্যালু কত হবে। তাহলে এটা যদি 96 দিয়ে যদি 192কে কাটি তাহলে এটা হয় 2 আর এখানে হবে 0, তাহলে এটা টোটাল মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 2000 টাকা। অর্থাৎ বস্তুটার ধার্য মূল্য ছিল 2000 টাকা, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কিছু পরিমাণ টাকার 2 বছরের বার্ষিক 4% হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হারের অন্তর হলো 1 টাকা, তাহলে টাকার পরিমাণ কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো আমরা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে অন্তর সেটার ফর্মুলা হয় পি ইন্টু আর ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু যে ডিফারেন্সটা বা টাকার পার্থক্যটা দেওয়া থাকে সেটার সাথে সমান হয়। তাহলে এখান থেকে আমাদের পি মানে হচ্ছে যে টাকার পরিমাণ বা আসলটা সেটা আমাদের বার করতে বলেছে, আর মানে দেওয়া আছে সুদের হার 4 বছর এবং ডি মানে ডিফারেন্সটা দেওয়া আছে 1 টাকা। তাহলে এখানে যদি পি এর মানটা আমাদের বার করতে বলে তাহলে পিটা রাখলাম আর মানে দেওয়া আছে 4 ডিভাইডেড বাই 100 এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে ডিফারেন্সটা আমাদেরকে 1 টাকা দিয়েছে। তাহলে পি ইন্টু 4 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে সেটা হয় 25, তার মানে এখানে হবে 1 এর 25 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 1। তাহলে এখানে পি ইন্টু 25-এর স্কোয়ার করলে আমরা জানি 1/25-এর স্কোয়ার মানে হয় 625 ইজ ইকুয়াল টু এটা হবে 1। তাহলে পি ইজ ইকুয়াল টু 625টা এদিকে ভাগ আছে তাহলে ওদিকে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে পি ইজ ইকুয়ালটা মানে বললাম 625 টাকা, যেটা আমাদের যে মূল যে টাকার পরিমাণ বা আসলে পরিমাণ সেটাকে নির্দেশ করে। তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3 বলেছে যদি 50 ডিভাইডেড বাই স্টার ইজ ইকুয়াল টু স্টার ডিভাইডেড বাই 12 1/2 হয় তাহলে এখানে এক্স স্টারের মান কত হবে। তো এটাকে যদি আমরা লিখি 50 ডিভাইডেড বাই স্টারের জায়গায় যদি এ লিখি তাহলে এইটা ইজ ইকুয়াল টু এ বাই 12 যদি আমরা ভগ্নাংশ ভাঙি তাহলে এটা হবে 12×2 = 24, এটা হবে 25/2। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে বাদিকে হবে এর স্কোয়ার, এদিকে হবে ডান দিকে হবে 50 মাল্টিপ্লাইড বাই 25/2। 50কে যদি 2 দিয়ে কাটি তাহলে এদিকে হয় কত 25। তাহলে এর স্কোয়ার ইজ ইকুয়ালটা আমরা কত লিখতে পারি 25 গুণ আকারে আছে, তাহলে মানে এটাকে লিখতে পারি আমরা 25 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ ইজ ইকুয়াল টু কত পাই, এ ইজ ইকুয়াল টু পাই 25। তাহলে এখানে এ মানে ধরেছিলাম আমরা স্টার, তাহলে স্টারের মান নির্ণয় করতে বলেছিল, তাহলে স্টারের মান কত হবে 25, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4 বলেছে অ্যাসিড ও জলের পরিমাণে মিশ্রণের অনুপাত ছিল 1:3। যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয় তাহলে নতুন মিশ্রণটির অনুপাত হয় অ্যাসিড এবং জলের অনুপাত হয় 1:2। তাহলে নতুন মিশ্রণটির লিটারের পরিমাণ কত। তো এখানে দেখো প্রথমে যে অ্যাসিড এবং জলের যে অনুপাত সেটা ছিল 1:3 এবং দ্বিতীয় ক্ষেত্রে জল এবং অ্যাসিডের অনুপাত হয়েছে 1:2। এবার এখানে বলেছে অ্যাসিড মেশানো হয়েছে কিন্তু জল মেশানো হয়নি, তাহলে প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতে আমাদের জলের পরিমাণটা সমান থাকার কথা, কিন্তু এখানে প্রথম অনুপাতে জলের অনুপাত আছে 3 এবং দ্বিতীয় ক্ষেত্রে জলের অনুপাত আছে 2। তাহলে আমরা প্রথমে কি করব না দুটো ক্ষেত্রে আমরা জলের অনুপাতটাকে সমান করব। তাহলে সমান করতে গেলে উপরে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি এবং নিচের অনুপাতটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এখন অনুপাতটা কত হবে দেখো, উপরে হবে 2:6 আর দ্বিতীয় ক্ষেত্রে অনুপাতটা হবে 3:6। তাহলে এখানে আমাদের দুটি ক্ষেত্রে জলের যে অনুপাতটা সেটা সমান পেলাম, যেহেতু আমাদের জল মেশানো হয়নি তাহলে জলের অনুপাতটা সমান আমাদের দরকার। এবার বলেছে এখানে অ্যাসিড মেশানো হয়েছে 5 লিটার, তাহলে এখানে আমাদের অনুপাতে অ্যাসিড কত বাড়লো, অনুপাতে 2 থেকে 3 হয়েছে, তাহলে 1 ইউনিট যেটা বেড়েছে সেটা আমাদের লিটারে দেওয়া আছে 5 লিটার, এটা দেওয়া আছে আমাদেরকে 5 লিটার। এবার বলেছে নতুন যে মিশ্রণটি পাওয়া গেলো সেটার টোটাল পরিমাণ কত। নতুন যে মিশ্রণটি সেটাতে আমাদের অ্যাসিডের পরিমাণ হচ্ছে 3 ইউনিট এবং জলের পরিমাণ হচ্ছে 6 ইউনিট। তাহলে টোটাল আমাদের কত ইউনিট আছে 9 ইউনিট, আর এখানে 1 ইউনিট মানে যদি আমরা 5 লিটার পাই তাহলে 9 ইউনিট, অর্থাৎ টোটাল যে মিশ্রণটি সেটা কত হবে 9 মাল্টিপ্লাইড বাই 5, এটা হবে 45 লিটার হয়ে যাবে আমাদের টোটাল যে মিশ্রণটির পরিমাণ, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5 বলেছে কোনো সংখ্যার 75-এর সঙ্গে যখন 75 যোগ করা হয়
তখন তার সংখ্যাটির সাথে সমান হয়। তাহলে সংখ্যাটি কত? তো এখানে আমাদের সংখ্যাটি যদি এ ধরি তাহলে এ এর 75% অর্থাৎ 75%-এর সাথে যখন 75 যোগ করা হবে, তার মানে 75% মানে আমরা লিখতে পারি 75 ডিভাইডেড বাই 100 প্লাস তার সাথে যখন 75 অ্যাড করা হবে তখন সংখ্যাটি নিজে অর্থাৎ এ পাবো আমরা। তো এখানে যদি কাটাকাটি করি তাহলে 15 দিয়ে 75 কাটলে আমরা এটা পাই, 5 দিয়ে যদি 75 কাটি তাহলে এখানে পাই আমরা 15, আর 5 দিয়ে যদি 100 কাটি তাহলে এখানে পাই আমরা কত? 20। এবার এগুলো যদি সব একদিকে নিয়ে যায় তাহলে এ মাইনাস 15a ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? এদিকে থাকবে 75। এবার বাঁদিকে যদি লসাগু করার চেষ্টা করি তাহলে 20a মাইনাস 15a ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু পাবো 75। তাহলে 20a থেকে 15a মাইনাস করলে আমরা পাবো 5a ইজ ইকুয়াল টু আমরা পাবো 75 মাল্টিপ্লাইড বাই 20। তাহলে 5 দিয়ে 75কে কাটলে পাবো 15। তাহলে a ইজ ইকুয়াল টু আমরা পেলাম ফাইনালি 15 গুণিত 20। তাহলে 15 দুগুণে যেহেতু 30 আর তার সাথে একটা শূন্য, তার মানে সংখ্যাটি আমরা পেয়ে যাব 300, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি বলেছে 748, তাহলে তাদের মধ্যে সবথেকে ছোট সংখ্যাটি কত হবে? তো আমরা জানি পরপর যখন দুটি জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা নেই তখন তাদের মধ্যে একটি সংখ্যা যদি এ ধরি তাহলে তার পরবর্তী জোড় সংখ্যা হবে আমাদের a প্লাস 2, এরকমভাবে আমাদের চলতে থাকবে। তারপরে আমাদের জোড় সংখ্যা হবে a প্লাস 4, অর্থাৎ পরপর সংখ্যাগুলির মধ্যে +2 করে যদি আমরা যোগ করতে থাকি তাহলে পরপর জোড় সংখ্যাগুলি আমরা পাবো। তো এখানে আমরা সবথেকে ছোট সংখ্যা যদি a ধরি তাহলে তার পরবর্তী জোড় সংখ্যা কত হবে? a প্লাস 2 হবে। তারপরে জোড় সংখ্যা হবে a প্লাস 4 এবং চতুর্থতম যে জোড় সংখ্যাটি সেটা হবে আমরা পাবো a প্লাস 6। এবার এই যে 4টি জোড় সংখ্যার সমষ্টি সেটা দেওয়া ছিল আমাদেরকে 748। এবার এখানে যদি যোগ করি তাহলে a কটা পাবো? a পাবো আমরা 4, 4টে, অর্থাৎ তাহলে 4a প্লাস 4 আর 6 হচ্ছে 10 আর 2 হচ্ছে 12, তাহলে 4a প্লাস 12 ইজ ইকুয়াল টু পাবো আমরা 748। এবার এটা যদি মাইনাস করি তাহলে 4a ইজ ইকুয়াল টু 12টা দিকে মাইনাস করলে আমরা এটা পাবো 736। তাহলে a ইজ ইকুয়াল টু পাবো 736কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 থাকে, তাহলে 3 এবং 3 33, তাহলে 4 আসতে হয় 32 আর 1 থাকে তাহলে 16 আর 4 4 16। তাহলে আমরা সবথেকে ছোট সংখ্যাটি বার করতে বলেছিল, ছোট সংখ্যাটি হবে সবথেকে ছোট সংখ্যা যেটা হবে সেটা হবে a। তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর 184। কোশ্চেন নাম্বার 7 দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, যেখানে বলেছে a b ও c একসাথে একটি কাজ 30 মিনিটে শেষ করে, এ ও বি একসাথে সেই কাজটি 50 মিনিটে শেষ করে, তাহলে সি একা কাজটি শেষ করবে কত মিনিটে? তাহলে এখানে আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি কাজটি একসাথে করে সেটা হচ্ছে 30 মিনিটে, এবং এ এবং বি কাজটি করে কত মিনিটে? সেটা হচ্ছে 50 মিনিটে। তাহলে টোটাল ওয়ার্ক বা টোটাল কাজ বার করার জন্য আমরা কি করব? এই 30 এবং 50-এর লসাগু করব। তাহলে 30-50-এর লসাগু আমাদের হয় 150। এবার এফিসিয়েন্সি বার করার জন্য 30 দিয়ে যদি 150কে ভাগ করি তাহলে এখানে আমরা পাই 5, এবং 30কে 150কে 50 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাই 3। তাহলে এই যে 3টা পেলাম সেটা পেলাম a প্লাস বি এর এফিসিয়েন্সি, এবং 5টা যেটা পেয়েছি সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে a এবং বি এর এফিসিয়েন্সি একসাথে যদি 3 ইউনিট হয় তাহলে এখানে যদি a প্লাস বি মানে 3 বসায় তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? সি এর এফিসিয়েন্সি যদি 2 ইউনিট হয় তাহলে সেগুলো মিলে আমাদের a প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি আমরা 5 ইউনিট পাবো। তাহলে এখান থেকে আমরা পেলাম সি এর এফিসিয়েন্সি সমান হচ্ছে 2। তাহলে এখানে বলেছে সি কত দিনে বা কত মিনিটে কাজটি শেষ করবে, তাহলে সি কাজটি শেষ করবে টোটাল কাজ বা টোটাল ইউনিট অফ ওয়ার্ক, তাহলে এটা আসছে 150 ডিভাইডেড বাই তার এফিসিয়েন্সি, তাহলে এটা হয়ে যাবে আমাদের 75 মিনিট হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। 8 নম্বরটা কোশ্চেন দিয়েছে পাইপ অ্যান্ড সিস্টার্ন থেকে, যেখানে বলেছে পাইপ এ এবং বি 10 ঘন্টা এবং 15 ঘন্টায় যথাক্রমে একটি ট্যাঙ্ক পূর্ণ করে, তারা একত্রে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূরণ করবে? তো এখানে আমাদের দেওয়া আছে একদম সহজ বেসিক কনসেপ্ট দিয়ে করব। সেটা হচ্ছে এ হচ্ছে 10 ঘন্টায় পূরণ করে, বি পাইপটা হচ্ছে 15 ঘন্টায় পূরণ করে। ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি বার করার জন্য 10 এবং 15 লসাগু সেটা হবে আমাদের 30। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 30কে 10 দিয়ে ভাগ 3, এবং বি এর এফিসিয়েন্সি হবে 30কে 15 দিয়ে ভাগ, এটা হবে 2। তাহলে একত্রে কত ঘন্টায় পূরণ করে? তাহলে এ প্লাস বি কত ঘন্টায় পূরণ করবে? সেটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 30 ডিভাইডেড বাই তাদের এফিসিয়েন্সি যোগফল, তাহলে 3 যোগ 2 এটা হবে তাহলে 30 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাবে 6 ঘন্টায় তারা টোটাল ট্যাঙ্কটি পূরণ করবে, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9 বলেছে কোনো স্কুলের ছাত্রছাত্রীদের 60% হচ্ছে ছাত্রী যদি ওই স্কুলে মোট
690 জন ছাত্রী থাকে তাহলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো এখানে আমাদেরকে দেওয়া আছে 100% যদি ছাত্রছাত্রী হয় তার মধ্যে 60% দেওয়া আছে ছাত্রীর সংখ্যা এবং আমাদেরকে 40% যে বাকি সেগুলো হচ্ছে ছাত্রীর সংখ্যা। এখানে আমাদেরকে দেওয়া আছে মোট ছাত্রীর সংখ্যায় আমাদেরকে আবার টোটাল নাম্বারে দেওয়া আছে, তাহলে এই 60% যে ভ্যালু সেটা আমাদেরকে দেওয়া আছে কত? 690। তাহলে 60% ভ্যালু যদি 690 দেওয়া থাকে তাহলে টোটাল ছাত্রছাত্রী এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? সেটা আমাদের 100% ভ্যালু হবে। তাহলে 60% ভ্যালু আমাদেরকে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে 690। তাহলে এখান থেকে আমরা যদি 100% ভ্যালু বার করতে পারি তাহলে আমরা টোটাল যে ছাত্রছাত্রীর সংখ্যা সেটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে 60% ছাত্রীর সংখ্যা, সেটা আমাদেরকে দেওয়া আছে সংখ্যাতে 690। তাহলে টোটাল ছাত্রছাত্রী সবাই মিলে ছাত্রী হচ্ছে 60% এবং ছাত্র হচ্ছে 40%, সেটা মিলে 100% ভ্যালু কত হবে? সেটা হবে আমাদের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এখানে হবে 690 ডিভাইডেড বাই 60 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে 0 0 যদি কাটি আর 6কে যদি 3 দিয়ে কাটি তাহলে এখানে হয় 2, আর 69কে 3 দিয়ে কাটলে এটা হয় 2 3 23। তাহলে 2 দিয়ে যদি 100 কাটি তাহলে এটা হয় 50। তাহলে 23কে যদি 50 দিয়ে গুণ করি তাহলে শেষে একটা শূন্য হবে, আর 23কে 5 দিয়ে গুণ করলে হয় এটা হয় 115। তাহলে 1150 জন হবে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এই অঙ্কটার ক্ষেত্রে সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেনটা দিয়েছে অনুপাতের চ্যাপ্টার থেকে, যেখানে বলেছে যদি 78 সংখ্যাটিকে 3টি অংশে বিভক্ত করা হয় যাদের অনুপাত হচ্ছে 1:1/3:1/6, তাহলে মধ্যপদ অর্থাৎ মিডিলের যে সংখ্যাটি সেটা কত হবে? তো এখানে আমাদের সংখ্যা 3টি দেওয়া আছে, কি অনুপাতটা দেওয়া আছে 1:1/3 অনুপাত 1/6। তো এইগুলোকে আমরা ভগ্নাংশ আকারে দেওয়া আছে, ভগ্নাংশকে আমরা নর্মাল সংখ্যাতে কনভার্ট করার জন্য আমরা 3 এবং 6 অর্থাৎ হর যেগুলো আছে তাদের লসাগু করব। তাহলে 3 এবং 6-এর লসাগু হয় কত? 6। তাহলে প্রত্যেকটা যে অনুপাত দেওয়া আছে সেগুলোকে আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 1কে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো 6, আর 1/3কে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 6 দিয়ে 3কে কাটা হয় তাহলে এখানে হবে 2, আর 1/6কে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 6 6 কেটে যাবে, তাহলে এটা থাকবে 1। তাহলে সংখ্যা 3টির যে অনুপাত সেটা আমরা সরল রূপে পেলাম 6:2:3, এটা পেলাম আমরা অনুপাত। এবার বলেছে এই 3টি অনুপাত সেটা হচ্ছে 78 সংখ্যাটিকে ভাগ করা হয়েছে। তাহলে টোটাল অনুপাত কত? 6 + 2 মানে হচ্ছে 8, আর 1 হচ্ছে 9। তাহলে টোটাল যে 9 অনুপাত সেই সংখ্যা 9 অনুপাতের পরিমাণ আমাদেরকে দেওয়া আছে 78 ইউনিট। আর আমাদেরকে বলেছে মিডিল পার্ট অর্থাৎ 2 ইউনিটের মান কত হবে? তাহলে 78 × 2 ডিভাইডেড বাই 9, এই যে মানটা সেটা মানটা বার করতে পারলেই আমরা মিডিল পার্ট অর্থাৎ মধ্য সংখ্যাটি কত হবে সেটা আমরা বার করতে পারবো। তো এখানে দেখো যদি ভাগ করি তাহলে কি হবে? 78 × 2 ডিভাইডেড বাই 9। তাহলে এখানে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 দিয়ে 9কে কাটলে হয় 3, আর 3 দিয়ে যদি 18কে কাটি তাহলে এটা হয় কত? 3 × 1 = 3, আর 3 2 হয় 6, তাহলে 3 2 6 আর 18 থাকে, তাহলে 3 6 18। তাহলে উপরে থাকে কত? 26 যে হয় 52 ডিভাইডেড বাই 3। এবার এটা যদি কাটে তাহলে 3 17 যেহেতু 51 হয় তাহলে এটা হবে 17 পূর্ণ 1/3, এটা হয়ে যাবে আমাদের আনসার, যেটা হচ্ছে মিডিল পার্ট। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, 17 পূর্ণ 1/3। কোশ্চেন নাম্বার 11 বলেছে 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল 220 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগে? তো আমরা জানি যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তার মানে সে টোটাল কত দূরত্ব অতিক্রম করে? সে টোটাল দূরত্ব অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দুটো একসাথে মিলে সে দৈর্ঘ্যটা অতিক্রম করে। যদি এক্ষেত্রে কোনো মানুষ বা পোলের কথা বলা হতো তখন সেটা ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হতো, কিন্তু যখন প্ল্যাটফর্মে বা কোনো সাঁকো বা ব্রিজের কথা বলবে তখন আমরা সে যে অতিক্রান্ত দূরত্বটাকে ধরবো ট্রেনের দৈর্ঘ্য প্লাস সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের কার্যকরী দূরত্ব কত হবে? সেটা হবে 280 মিটার প্লাস 220 মিটার। তাহলে এটা আমাদের হয়ে যাবে 500 মিটার হচ্ছে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা জানি S = VT যে দূরত্ব ফর্মুলা, সেটা থেকে আমি বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ ইন্টু সময়। তাহলে এখান থেকে আমাদের সময়টা বার করতে পারি। তাহলে সময় কী হবে? সময় হবে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। তাহলে এখানে আমাদেরকে গতিবেগটা বার করতে হবে, আর এখানে ট্রেনটির গতিবেগ দেওয়া আছে আমাদেরকে 60 কিলোমিটার/আওয়ার, আর আমাদেরকে বলেছে টাইমটা সেকেন্ডে বার করতে। তাহলে 60 কিলোমিটার/ঘন্টাকে যদি আমরা মিটার/সেকেন্ড করতে চাই তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? এটাকে আমরা মাল্টিপ্লাই করতে হয় জানি 5 × 18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখানে আমাদের টাইম কত লাগবে? টাইম লাগবে আমাদের টোটাল যে অতিক্রান্ত দূরত্ব 500 মিটার ডিভাইডেড বাই তার গতিবেগ অর্থাৎ 60 × 5, আর এখানে 18টা নিচে ছিল সেটা আমাদের উপরে চলে যাবে। এবার 0 0 যদি কাটি 500 আর 60, তার 6 দিয়ে 18 কাটলে হয় 3, আর 5 দিয়ে 50 কাটলে হয়
10, তাহলে এখানে 10 × 3 মানে হচ্ছে 30 সেকেন্ড, অর্থাৎ ট্রেনটি সেই সাঁকোর প্ল্যাটফর্মটি অতিক্রম করতে টোটাল 30 সেকেন্ড সময় নেবে, যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এটাতে কঠিন কিছুই নেই, শুধু আমাদেরকে দেখতে হবে দূরত্বটা কত হবে, আর যদি কিলোমিটার পার আওয়ার যদি আমাদের গতিবেগটা থাকে তাহলে সেটাকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফর্ম করে আমাদের যে ফর্মুলা থাকে সময় = দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ, সেটা দিয়ে ভাগ করলে কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা চলে আসে। কোশ্চেন নাম্বার 12 দিয়েছে সরল সুদ থেকে, যেখানে বলেছে সরল সুদে কোনো টাকার 5 বছরে 1350 টাকা হয় এবং 8 বছরে সেই টাকা হয় 1620 টাকা, তাহলে ওই টাকার পরিমাণ কত? তো এখানে আমাদেরকে দেওয়া আছে 8 বছরের টাকাটি কত হয় 1620 টাকা হয় এবং 5 বছরের টাকাটি হয় 1350 টাকা। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে 3 বছরের টাকাটা কত হয় টোটাল, 3 বছর এটা যদি মাইনাস করি তাহলে এটা হবে 270 টাকা। তাহলে 1 বছরের টাকাটি কত হবে, 1 বছরে 270 ডিভাইডেড বাই 3 যদি করি তাহলে এটা হবে 90 টাকা, অর্থাৎ 1 বছরের টাকাটি সুদ বাড়ে 90 টাকা, 1 বছরের সুদ হচ্ছে 90 টাকা। তাহলে প্রথমটা ধরে যদি ক্যালকুলেশন করি, প্রথম কেসটা ধরে, তাহলে এখানে আমাদের 5 বছরে কত হবে, 1 বছরে যদি আমরা 90 টাকা সুদ পাই তাহলে 5 বছরের সুদ কত পাবো, 5 বছরে পাবো 90 মাল্টিপ্লাইড বাই 5, তাই এটা কত পাবো, এটা পাবো 450 টাকা। তাহলে 1 বছরে 5 বছরে যদি 450 টাকা সুদ পাই, আর এখানে 5 বছরে বলা ছিল সুদ এবং আসল মিলে টোটাল 1350 টাকা হয়েছিল, তাহলে 1350 থেকে সুদ আসল থেকে যদি আমরা সুদটা বাদ দিই, 450 যদি বাদ দিই, তাহলে এখানে আমরা টোটাল টাকা বা আসল কত ছিল সেটা পেয়ে যাব। তাহলে এখানে শূন্য, এখানে শূন্য, আর 9 থেকে 13 থেকে যদি 4 বাদ দিই তাহলে এটা পাবো না 9, অর্থাৎ যে টোটাল যে টাকা বা মূলধন যেটা আমাদের ছিল সেটা হলো 900 টাকা, যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13 বলেছে 2, 5, 10, 17, 26 সিরিজটির 25তম পদ কোনটি হবে? তো এখানে আমাদের সিরিজটি যেটি দেওয়া আছে সেটা প্রথমে লক্ষ্য করতে হবে এবং তাদের মধ্যে রিলেশন কোনটা সেটা আমাদের প্রথম বার করার চেষ্টা করতে হবে। তো প্রথম যে নাম্বারটি দেওয়া আছে সেটাকে যদি আমরা লেখার চেষ্টা করি, 1 স্কোয়ার প্লাস 1 মানে এটা হবে কত 2, তারপরে সিরিজটিকে তারপরে সংখ্যা 5 আছে, তাহলে 5কে যদি আমরা লিখি 2 স্কোয়ার মানে হয় 4 প্লাস 1 মানে হচ্ছে 5 লিখতে পারি। তারপরে যেটা 10 আছে সে 10কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 1, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 আর 1 হচ্ছে 10, তাহলে এটা হয়ে যাবে 10। তারপরে যেটা 17 আছে 17কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার প্লাস 1, 4 স্কোয়ার মানে হয় 16 আর প্লাস 1 মানে হচ্ছে 17। একই রকমভাবে আমরা 26কে কত লিখতে পারি, এটা লিখতে পারি 5 স্কোয়ার প্লাস 1, 5 স্কোয়ার মানে হয় 25 আর 1 হয় 26। তাহলে এইটা একটা লক্ষ্য করার বিষয় যে প্রত্যেকটা নাম্বার হচ্ছে সেই নাম্বারের যেই জায়গাটায় আছে, যা অর্থাৎ যার অবস্থান, যেমন 2 ছিল কত নম্বর পদ ছিল, 1 নম্বর পদ ছিল, তাহলে 1 নম্বর যে নম্বর সেটার স্কোয়ার প্লাস 1। 5 কততম স্থানে ছিল, 2 নম্বর স্থানে ছিল, তাহলে 2 নম্বর স্থানের স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কী সিরিজ বাড়ছে, সেটা হচ্ছে n স্কোয়ার প্লাস 1 এই ধরনের একটা সিরিজ, যেটা হচ্ছে জায়গার যে অবস্থান সংখ্যাটার সেই অবস্থানের স্কোয়ার প্লাস 1 করলে আমরা সংখ্যাটি পাচ্ছি, অর্থাৎ n স্কোয়ার প্লাস 1 সিরিজ এটা। তাহলে আমাদের বলেছে 25তম পদ বার করতে, তাহলে আমাদের 25তম পদ মানে বলেছে n বলেছে 25, তাহলে n 25 যদি আমরা বার করতে চাই তাহলে সেই সংখ্যাটার মান কত হবে, যখন আমাদের 5তম সংখ্যা বার করেছি তখন সেটা 5 স্কোয়ার প্লাস 1 করেছি, তাহলে 25তম সংখ্যাটি যখন বার করব তাহলে আমরা কি করব, একই রকমভাবে 25 স্কোয়ার প্লাস 1, আর 25 স্কোয়ার মানে আমরা কত জানি 625, আর তার সাথে যদি প্লাস 1 করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 626, অর্থাৎ এই যে সিরিজটা দেওয়া ছিল তার 25তম পদ হয়ে যাবে 626, যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 বলেছে 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছিল, যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায় তাহলে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত হবে? তো এখানে আমাদেরকে দেখো প্রথমে বলেছে ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় করার সময় ডিমের সংখ্যা বলেনি, সেটা বলেছে ডজন হিসেবে, এবং বিক্রি করার সময় সেই বিক্রয় মূল্যটা আমাদের বার করতে বলেছে প্রতিটি ডিমের। তাহলে প্রথম ক্ষেত্র থেকে আমরা যদি প্রতিটি ডিমের ক্রয় মূল্য কত হয়েছে সেটা যদি বার করি, তাহলে 20 ডজন মানে হচ্ছে 20 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 12, যেহেতু এক ডজনে আমাদের 12টা করে ডিম থাকে, তাহলে 20 × 12 এতটা ডিমের ক্রয় মূল্য কত ছিল 720 টাকা। তাহলে একটা ডিমের ক্রয় মূল্য আমরা কত পাবো, 720 ডিভাইডেড বাই 20 × 12, তাহলে 0 যদি কাটি, আর 12 2 হচ্ছে 24, আর 24 3 হচ্ছে 72, তাহলে একটা ডিমের ক্রয় মূল্য আমরা কত পেলাম 3 টাকা। তাহলে এই 3 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, এবার বলেছে আমাদেরকে 20% লাভ পেতে হবে, তাহলে কোনো জিনিস যদি 100 টাকায় কিনে তাহলে 20% লাভ পেতে গেলে আমাদেরকে সেটা বিক্রি করতে হবে কত টাকাতে, 120 টাকাতে। তাহলে সেই ডিমটি কিনেছিল, সে প্রতিটি ডিম কিনেছিল 3 টাকাতে, তাহলে 3 টাকাতে কিনে যদি আমাদের 20% লাভ পেতে হয় তাহলে সেটা বিক্রি করতে হবে 120 টাকাতে, আর কিনেছিল সে কত 100 টাকাতে। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব। তাহলে 0 0 যদি কাটি তাহলে উপরে দেখো 3 × 12 হয় 36 আর নিচে হয়
10, তাহলে এটা যদি কাটি তাহলে এটা হয় 3.60, তাহলে এইটা হয়ে যাবে আমাদের প্রতিটি ডিমের বিক্রয় মূল্য, যেটা অপশন নাম্বার সি 3.60 টাকা হয়ে যাবে সঠিক। কোশ্চেন নাম্বার 15 বলেছে কত বছরে 3000 টাকার বাৎসরিক 12% সুদে সুদ হবে 1080 টাকা। তো এখানে সরল সুদের যে ফর্মুলা সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে বার করে নেব। তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা জানি PTR/100, যেখানে আই হচ্ছে সুদ, পি মানে হচ্ছে আসল, টি মানে সময় এবং আর মানে হচ্ছে সুদের হার। তাহলে এখান থেকে আমাদের সময় বার করতে বলেছে, সময় মানে টি ইজ ইকুয়াল টু আমরা পাবো আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। তাহলে এখানে আমাদের টি ইজ ইকুয়াল টু কত হবে, আই মানে হচ্ছে 1080 টাকা, আর 100 সেটা তো ফর্মুলার 100 যেটা আমরা বসাই, ডিভাইডেড বাই পি মানে হচ্ছে 3000 টাকা, আর মানে সুদের হার সেটা হচ্ছে 12%। তাহলে উপরে দেখো 3টে শূন্য আছে, নিচের 3টে শূন্য যদি কাটি তাহলে 12 দিয়ে 108কে কাটলে 9 হয়। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, 9/3 মানে হচ্ছে 3 বছর আমরা পেয়ে যাব সময়। তাহলে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এটা খুব সহজ অঙ্ক, শুধু ফর্মুলা ফেলে আমাদেরকে মানটা বার করে নিতে হবে ক্যালকুলেশন করে। এরপরে কোশ্চেন নাম্বার 16টাও সরল সুদ থেকে দিয়েছে, যেখানে বলেছে বার্ষিক সরল সুদের নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তো এখানে আমাদেরকে বলেছে সরল সুদ যখন আমরা বার করি তখন টাকা দ্বিগুণ হওয়া মানে আমাদের যে টোটাল মূলধন সেটা হয় সরল সুদ প্লাস আসল মিলে হচ্ছে দ্বিগুণ হয়েছে। সেটা যদি আমরা ধরি তাহলে আসল যদি পি ধরি তাহলে তার আসলের দ্বিগুণ মানে 2p ধরতে পারি। তাহলে এখান থেকে হচ্ছে মূলধন টোটাল মানে দ্বিগুণ হয়েছে, তাহলে এখান থেকে সুদ আমরা কত পাবো, 16 বছরে সুদ আমরা পাবো হচ্ছে 2p মাইনাস পি, অর্থাৎ পি পাবো, অর্থাৎ আমাদের আসল যা হবে আমাদের সুদও তাই হবে। তাহলে একই রকমভাবে আমরা যদি ফর্মুলা বসাই আই ইজ ইকুয়াল টু PTR/100, তাহলে এখান থেকে আমাদেরকে বার করতে কী হবে, বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি বসাই ফর্মুলাতে, তাহলে এখানে সুদ আমাদের একই এসেছিলো আসলের সাথে, তাহলে আই ইজ ইকুয়াল টু পি, টি মানে হয় আমাদেরকে টাইমটা আমাদেরকে দেওয়া আছে 16 বছর, তাহলে আমাদের এখানে 16 যদি বসাই, আর মানে আমাদেরকে সুদের হারটা বার করতে বলেছে ডিভাইডেড বাই ফর্মুলা আমাদের 100। তাহলে পি আর পি যদি কাটি তাহলে বাদিকে একটা 1 থাকে, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 100 ডিভাইডেড বাই 16। তাহলে এটা যদি দেখো 4 দিয়ে কাটাকাটি করলে উপর হয় 25 আর নিচে হয় 4। তো এটা যদি কাটি তাহলে 4 4 6 24, অর্থাৎ 6 দিয়ে ভাগ যায় এবং 1 অবশিষ্ট থাকে, তাহলে সুদের হার হয়ে যাবে 6.14%, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু হচ্ছে 225, তাহলে ছোট সংখ্যাটি কত হবে। তো এখানে আমাদের দুটি সংখ্যার যে অনুপাত দেওয়া আছে, একটি সংখ্যা যদি 3x ধরি এবং অপর সংখ্যা যদি 5x ধরি, তাহলে তাদের লসাগু কত হয়, লসাগু হয় 3x ইন্টু 5, যেহেতু এক্সটা কমন আছে তার জন্য এক্সটা আমরা একবারই ধরবো লসাগুর ক্ষেত্রে। ইজ ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 225, তাহলে এখানে আমরা পাই 15x ইজ ইকুয়াল টু 225, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 15 দিয়ে 225 কাটলে হয় 15, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত, 15। আমাদেরকে বলেছে ছোটো সংখ্যাটি বার করতে, ছোটো সংখ্যা 3x এবং 5x-এর মধ্যে 3xটা হবে ছোটো সংখ্যা, তাহলে 3x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 15, তাহলে এটা হয়ে যাবে 45, অর্থাৎ ছোটো সংখ্যাটি হয়ে যাবে 45, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতাংশ কত ক্ষতি হবে। তো এখানে আমাদেরকে বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলে দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসটা আমরা ধরবো 100%। এবার তার উপর যদি ক্ষতি হয় তাহলে আমাদের সিপি বা কস্ট প্রাইস কত হবে, সিপি বা কস্ট প্রাইস হবে, যদি বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমাদের ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য থেকে 20% কম মানে কত হবে, এইটা হয়ে যাবে আমাদের কত, 20% ক্ষতি হয়েছে, তার মানে বিক্রয় মূল্যটা 20% বেশি হবে। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্যটা কত হবে, ক্রয় মূল্যটা হয়ে যাবে আমাদেরকে 120%। তাহলে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য যদি 120 হয়, তাহলে আমরা সেটা যদি 120 টাকা যে কিনে 100 টাকাতে যদি বেচি তাহলে আমাদের এখানে 20% ক্ষতি হয়েছে। এবার বলেছে আমাদেরকে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত হবে, তাহলে ক্রয় মূল্য আমাদের হয়েছে 120 আর এখানে আমাদের ক্ষতি হয়েছে কত, 20%। তাহলে এখানে থেকে আমরা বলতে পারি টোটাল ক্ষতি হয়েছে 20 এবং কার উপর বার করতে বলেছে, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য হচ্ছে 120, এটাকে আমরা পার্সেন্টেজ করার জন্য মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 100 দিয়ে। তাহলে 0 আর এই 0 যদি কাটি তাহলে 2 দিয়ে 6 দিয়ে 12কে কাটি তাহলে হয় 6, আর 50, 100কে যদি 2 দিয়ে কাটি তাহলে হয় 50, আর 6কে যদি 2 দিয়ে কাটি তাহলে হয় 3, তাহলে এটা হয়ে যাবে 50 ডিভাইডেড বাই 3, তার মানে এটা হয়ে যাবে 16.23%, সেটা হয়ে যাবে ক্রয় মূল্যের উপর ক্ষতি, যেটা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19, যদি 18টি চেয়ারে ক্রয় মূল্য 16টি চেয়ারে বিক্রয় মূল্যের সাথে সমান হয় তখন লাভের শতকরা হার কত। তো এই অঙ্কগুলো করার ট্রিক্স হলো, কস্ট প্রাইস বা সিপি কটা চেয়ারের সেটা আমরা ধরবো, 18টি চেয়ারের বলে আছে, তাহলে এখানে
18টি চেয়ারের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ইজিকল টু আমাদেরকে দেওয়া আছে 16টি চেয়ারের বিক্রয় মূল্য বা এসপির সাথে সমান। তাহলে এসপি ইন্টু 16। এবার আমরা এসপি বিক্রয় মূল্য বা সিপি ক্রয় মূল্যের যে অনুপাত সেটা যদি বার করি তাহলে এটা হবে 18 ডিভাইডেড বাই 16। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে উপরে হয় 9 আর নিচে হয় 8। যেহেতু আমাদের কস্ট সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের থেকে বেশি, তার জন্য এখানে আমাদের নিশ্চিত লাভ হয়েছে। লাভ কত ইউনিট হয়েছে? 8 থেকে 9 গেছে, তার মানে আমাদের টোটাল লাভ হয়েছে 1 ইউনিট। এই 1 ইউনিট লাভটা কত পার্সেন্ট সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমাদের টোটাল লাভ হয়েছে 1 ইউনিট। কত ইউনিটের উপর লাভ, যেহেতু সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ণয় করা হয়, তাহলে 1/8 আর পার্সেন্টেজের জন্য আমরা করব মাল্টিপ্লাইড বাই 100। তাহলে এখানে 100কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি তাহলে এটা পাই আমরা 12.5% হয়ে যাবে আমাদের লাভের হার, যেটা আমাদের অপশন নাম্বার এ হবে উত্তর। একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে। ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? তো আমাদের একটি ক্লাসে যদি টোটাল 100% যদি ছাত্র থাকে, বলেছে তার মধ্যে 93% পাস করেছে এবং ফেল করেছে এতজন। তাহলে ফেল করা পার্সেন্টেজটা দেয়নি। তাহলে 100 থেকে যদি 93 পাস করে তাহলে ফেল করবে কত? ফেল করবে 7%। এই 7%-এর যে ভ্যালু সেটা আমাদেরকে সংখ্যাতে দেওয়া আছে 259। তাহলে এখানে আমাদের 1% ভ্যালু কত হবে? 1% ভ্যালু এটা যদি কাটাকাটি করি তাহলে 3 7 হয় 21, আর এখানে 4 থাকে তাহলে 49 হয়, তাহলে 7 7 49, অর্থাৎ 1% ভ্যালু হয় 37 জন স্টুডেন্ট। আর আমাদেরকে কোশ্চেনে বলেছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 7% যে ছাত্রছাত্রী সেগুলো ছিল ফেল, সেখান থেকে আমরা নাম্বার থেকে বার করলাম 1% ভ্যালু কত। এবার মোট ছাত্রছাত্রী যদি বলে তাহলে ফেল এবং পাস দুটো মিলে হবে, সেটা হবে 100% ভ্যালু। তাহলে 1% ভ্যালু যদি 37 হয় তাহলে 100% ভ্যালু কত হবে? 37-এর সাথে আমরা দুটো শূন্য অ্যাড করে দেবো, তাহলে এটা হবে 3700 জন টোটাল স্টুডেন্ট, যেটা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21 বলেছে নাম্বার সিস্টেম থেকে একটা দিয়েছে, এটা একটা খুব স্ট্যান্ডার্ড অঙ্ক। তো 11 ডিভিজিবিলিটি বা 11 দ্বারা বিভাজ্যের নিয়ম যেটা হয় সেটা আমরা এই অঙ্ক থেকে শিখব। আমাদেরকে এখানে একটা নাম্বার দেওয়া আছে 7388A6A। বলেছে এই অঙ্কটা, এই যে সংখ্যাটা দেওয়া আছে সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের এর যে মানটা সেটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো কোনো সংখ্যা যখন 11 দিয়ে আমরা ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা চেক করব, তখন আমরা ডান দিক থেকে হোক বা বাঁ দিক থেকে হোক সংখ্যা দুটোকে দুটো দুটো করে পেয়ার করব। তাহলে এখানে 6 একটা পেয়ার হলো, এখানে 8 একটা পেয়ার, এখানে 7 3 একটা পেয়ার হলো। তারপরে ডান দিক থেকে বা বাঁ দিক থেকে হোক আমরা একটা থেকে আরেকটা সংখ্যা মাইনাস করব। তাহলে 6 থেকে a যদি মাইনাস করি তাহলে এখানে পাই আমরা 6 - a। তারপরে 8 থেকে যদি a মাইনাস করি তাহলে এখানে পাবো আমরা 8 - a, এবং এখান থেকে 7 থেকে যদি 3 মাইনাস করি তাহলে এখানে পাবো আমরা কত? 4। এবার যে তিনটে আমরা সংখ্যা পেলাম সেই তিনটেকে আমরা পরস্পর অ্যাড করে দেবো, এবং অ্যাড করে দিয়ে সেটা ইকুয়ালটা আমরা 0 বসাবো। তাহলে এখানে দেখো 4 আর 6 হয় 10 আর 8 হয় 18, তাহলে 18 - 2a ইকুয়ালটা আমরা কত বসাবো? 0। তাহলে এখানে 2a ইকুয়ালটা আমরা লিখতে পারি সমান চিহ্ন ওদিকে নিয়ে গেলে 18, তাহলে a ইকুয়ালটা আমরা লিখতে পারি 18 ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমরা পেয়ে যাবো 9, যেটা হচ্ছে a এর ভ্যালু, অর্থাৎ এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। যদি কোনো বস্তুর ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত 5:6 হয় তখন লাভের শতকরা হার কত? তো এই অঙ্কগুলো তো একদমই সহজ, যেগুলো আমাদেরকে পেনের দরকার হবেই না, আমরা মুখোমুখি করে দিতে পারবো। 5 থেকে 6 হয়েছে, তার মানে 1 ইউনিট বেড়েছে, 1 ডিভাইডেড বাই 5 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে এটা হয়ে যাবে 20%। দেখো এখানে ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য অনুপাত সেটা আছে 5:6, তাহলে বিক্রয়মূল্য বেশি মানে লাভ হয়েছে। কত বেশি? 1 ইউনিট বেশি। তাহলে 1 ইউনিট কত ইউনিটের মধ্যে বেশি? যেহেতু লাভ বা ক্ষতি সবসময় ক্রয়মূল্যের উপর নির্ণয় করা হয়, তাহলে 1 ডিভাইডেড বাই 5, আর পার্সেন্টেজের জন্য আমরা কত করব? 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 5 দিয়ে যদি 100 কাটি তাহলে এটা হয় 20। তাহলে আমাদের লাভের যে শতকরা হার সেটা 20% হয়ে যাবে, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23 বলেছে যদি a এর 1/3 = b এর 75% = c এর 0.6 হয় তখন a এবং b এবং c এর যে অনুপাত সেটা কত হবে আমাদেরকে বার করতে বলেছে। তো এখান থেকে আমরা লিখতে পারি a গুণিত 1/3 = b গুণ 75%, মানে আমরা লিখতে পারি 75/100 = c গুণ আমরা লিখতে পারি 0.6কে যদি আমরা পয়েন্টটা ওঠাই তাহলে নিচে 10 হবে। এবার 75কে যদি 25 দিয়ে কাটি তাহলে উপর হবে 3, আর 100কে যদি 25 দিয়ে কাটি তাহলে হবে নিচে হবে 4, আর 6কে যদি 2 দিয়ে কাটি তাহলে 3, আর 10কে 2 দিয়ে কাটলে হয় 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a/3 = 3b/4 = 3c/5, এটা আমরা লিখতে পারি। এবার আমরা বার করব কি? a অনুপাত b অনুপাত
সি এর মান কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো যখন আমরা অনুপাতের ক্ষেত্রে এ এর মানটা বসাবো তখন এ এর মান মানে হচ্ছে বি এবং সি এর যে সহগ সেই সহগের গুণফল। তাহলে বি এর সহগ আছে 3/4 ইন্টু সি এর সহগ কত আছে 3/5। একই রকমভাবে যখন আমরা বি এর মানটা বার করব তখন এ এবং সি এর সহগের গুণফল, এ এর সহগ আছে 1/3 এবং সি এর সহগ আছে 3/5। একই রকমভাবে সি এর সহগ যখন আমরা বসাবো তখন এ এবং বি এর সহগের গুণফল অর্থাৎ 1/3 মাল্টিপ্লাইড বাই 3/4। সি এর ক্ষেত্রে 3 উপরে কাটে এবং বি এর ক্ষেত্রে 3 উপর নিচে যদি কাটি তাহলে আমাদের এ বি এবং সি এর অনুপাতটা যেটা সেটা কত হলো, এ এর ক্ষেত্রে আমাদের উপরে আসছে 9 আর নিচে আসছে 20। বি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 1/5 এবং সি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 1/4। এবার এখানে দেখো ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা করতে চাই তাহলে নিচে যে হরগুলো আছে সেই হরের লসাগু দিয়ে আমরা সংখ্যা 3টিকে মাল্টিপ্লাই করব। তাহলে নিচে প্রথম হর আছে 20, তারপর আছে 5, তারপর আছে 4। তো 20, 5 এবং 4-এর লসাগু হয় 20। তাহলে 9/20কে যদি আমরা 20 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 20 কেটে যায়, তাহলে এটা হবে 9। তারপরে 1/5কে যদি আমরা 1/5 এইটা আছে 1/5কে যদি 20 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা কাটে 4 দিয়ে, তাহলে এইটা হয়ে যাবে কত 4। একই রকমভাবে 1/4কে যদি আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 5 দিয়ে কাটে, তাহলে এইটা হয়ে যাবে 5। অর্থাৎ এ এবং বি এবং সি এর যে রেশিও সেটা হয়ে যাবে 9:4:5, যেটা আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 24, কোনো বস্তুর ক্রয়মূল্যের উপর দুবার ক্রমাগত ডিসকাউন্ট একবার 10% এবং একবার 20% দিলে ওই বস্তুর বিক্রয় মূল্য হয় 720 টাকা। তাহলে ওই বস্তুর ক্রয়মূল্য কত ছিল? তো এখানে আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে 10%, মানে আমরা লিখতে পারি 10/100, মানে এটা হয় আমাদের 1/10। আবার এখানে 20% মানে আমরা লিখতে পারি 20/100, যেটাকে আমরা লিখতে পারি 20 দিয়ে যদি কাটি তাহলে এটাকে লিখতে পারি 1/5। অর্থাৎ যখন ছাড় দেবো তখন 1/10 সেটাকে আমরা লিখব 10 ইউনিটের মধ্যে যদি আমরা 1 ইউনিট যদি ছাড় দিই তাহলে সেটা আমরা লিখতে পারি 9/10 হিসেবে। এবং 20% যখন ছাড় দেবো তখন 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট যদি ছাড় দিই তাহলে সেটাকে আমরা লিখতে পারি 4/5 হিসেবে। এইটা হচ্ছে আমাদের ক্রয়মূল্যের উপর ছাড় দেওয়া হয়েছে। তাহলে আমরা বস্তুটির ক্রয়মূল্য যদি এ পরিমাণ ধরি তাহলে এ এর উপর দুবার ছাড় দেওয়া হয়েছে, একবার 10% মানে সেটা হচ্ছে 9/10, আর একবার হচ্ছে 20% মানে সেটার দাম ছাড় দেওয়ার পরে যে দামটা সেটা আছে এখন 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট ছাড় দেওয়া হয়েছে, তাহলে এখন কত আছে 4 ইউনিট আছে 5 ইউনিটের মধ্যে। একই রকমভাবে 10 ইউনিটের মধ্যে 9 ইউনিট 1 ইউনিট যদি ছাড় দেওয়া হয় তাহলে আমাদের এখন কত আছে 9 ইউনিট আছে। এই যে টোটাল যে দামটা থাকলো সেইটার দাম মান দেওয়া আছে আমাদেরকে 720 টাকা। এবার এখানে দেখো 4 আর 9 যদি গুণ করি তাহলে 4 9 হয় 36, আর 36 যদি 720কে কাটি তাহলে 36 2 হয় 72, তাহলে এখানে হয়ে যাবে 20। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা পাবো কত, এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 20, আর এখানে হবে 5 10 50। তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 1000 টাকা সেই বস্তুটার হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি প্রত্যেক সংখ্যা 4 করে বৃদ্ধি পায় তখন তাদের অনুপাত হয় 5:7। তাহলে সংখ্যা দুটির অন্তর কত? তো এখানে আমাদেরকে দুটি সংখ্যা দেওয়া আছে, যাদের অনুপাত দেওয়া আছে 2:3, তাদের বলেছে 4 করে বৃদ্ধি করা হয়েছে। 4 করে বৃদ্ধি করা মানে সংখ্যা দুটির সাথে 4 যোগ করা হয়েছে এবং তাদের পরে অনুপাত হয়েছে 5:7। এবার এখানে আমাদেরকে দেখতে হবে যে প্রত্যেকটা সংখ্যা কি সমানভাবে বৃদ্ধি পেয়েছে। যেহেতু সমান সংখ্যা অ্যাড করা হয়েছে তাহলে 2 ইউনিট থেকে 5 ইউনিট হয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে 3 ইউনিট, এবং 3 ইউনিট থেকে 7 ইউনিট বৃদ্ধি পেয়েছে, সেকেন্ড সংখ্যাটা সেখানে বৃদ্ধি পেয়েছে 4 ইউনিট। তাহলে এখানে যেহেতু আমরা একই সংখ্যা যোগ করেছি 4, কিন্তু অনুপাতের ক্ষেত্রে আমাদের একইভাবে বৃদ্ধি পায়নি, তাহলে এখানে যে 3 এবং 4 আলাদা আলাদা বৃদ্ধি পেয়েছে সেটাকে আমাদের প্রথমে সমান করতে হবে। তো প্রথমে যদি এটা সমান করতে চাই তাহলে এটা আমাকে দেখতে হবে 5 এবং 7-এর মধ্যে গ্যাপ কত 2, 2 এবং 3-এর মধ্যে গ্যাপ কত 1। তাহলে উপরে যে অনুপাতটা দেওয়া আছে সেটাকে আমরা নিচের যে ডিফারেন্সটা এলো সেটা দিয়ে মাল্টিপ্লাই করব, এবং নিচের যে অনুপাত আছে সেটাকে উপরে যে ডিফারেন্সটা এলো সেটা দিয়ে অর্থাৎ 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে উপরের যে অনুপাতটা সেটা কত হবে 4:3 2 হচ্ছে 6। তাহলে নিচের অনুপাতটা কত হবে 1 দিয়ে যেহেতু মাল্টিপ্লাই করেছি তাহলে এটা 5:7ই হবে। এবার দেখো প্রথম সংখ্যাটা 4 থেকে 5 হয়েছে অর্থাৎ 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় সংখ্যাটা 6 থেকে 7 হয়েছে অর্থাৎ 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তারপরে এই 1 ইউনিট যে বৃদ্ধি পেয়েছে সেই 1 ইউনিট বৃদ্ধির মান কত আমাদেরকে দেওয়া আছে 4, যেহেতু আমরা 4 অ্যাড করেছি তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 4 আমাদেরকে দেওয়া আছে। আর আমাদের বার করতে কি বলেছে, বার করতে বলেছে সংখ্যা দুটির মধ্যে অন্তর। সংখ্যা দুটির মধ্যে অনুপাত হচ্ছে আমরা 4:6 নিতে পারি বা 5:7 নিতে পারি। তাহলে 5:7 মধ্যে যদি আমরা অন্তরটা নিই তাহলে এখানে অন্তর কত হচ্ছে 2 ইউনিটের, আর এখানে আমাদের 1 ইউনিটের মানে যদি 4 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে 2 × 4, তাহলে এইটা হয়ে যাবে 8, অর্থাৎ দুটি সংখ্যার অন্তর হয়ে যাবে 8, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর।
তারপরে কোশ্চেন নাম্বার 26 বলেছে, যদি একটি ভগ্নাংশের লবকে 20% বৃদ্ধি করা হয় এবং হরকে 10% হ্রাস করা হয়, তখন ভগ্নাংশটির মান হয় 16/21। তাহলে মূল ভগ্নাংশটি কী ছিল? তো এখানে আমরা মূল ভগ্নাংশটি যদি a/b ধরি, যেখানে আমাদের হচ্ছে a হচ্ছে লব এবং b হচ্ছে হর, তাহলে বলেছে লবকে 20% বৃদ্ধি, তাহলে লব যদি আমাদের প্রথম যদি 100% থাকে, তাহলে 20% বৃদ্ধি করলে সেটা হবে 120%, এবং হর যদি প্রথমে যদি আমরা 100% ধরি, সেটাকে 10% হ্রাস করা হলে সেটা হবে আমাদের 90%। তাহলে এই যে কনসেপ্টটা সেটা আমরা লাগাবো এবং দেখব যে আমাদের মূল ভগ্নাংশটা কত ছিল সেটা আমরা বার করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথমে যদি আমাদের ভগ্নাংশটা ছিল এ বি, তাহলে এখন ভগ্নাংশটা বৃদ্ধি পেয়ে কত হবে? 120% অফ এ ডিভাইডেড বাই 90% অফ বি। এটা কী করে হলো বুঝতে পারলে? কেননা আমরা যদি 100% এ ছিল সেটাকে 20% বৃদ্ধি মানে 120 এবং 10% হ্রাস পেয়েছে মানে 100 থেকে 10 মাইনাস করলে সেটা পাবো আমরা 90% অফ এ বি পাবো। তাহলে এইটার ভ্যালু দেওয়া আছে আমাদেরকে 16/21। এবার এখানে আমরা যেহেতু উপরে পার্সেন্টেজ আর নিচে পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজ আমরা কাটতে পারি। আর 90-র 0 আর 120-র 0 যদি আমরা কাটি, তাহলে এখানে 9 আর 12 থাকে, তাহলে 9কে যদি 3 দিয়ে কাটি তাহলে হয় 3, আর 12কে যদি 3 দিয়ে কাটি তাহলে হয় 4। আর এই 4কে যদি আমরা এই 16কে দিয়ে ভাগ করি, 16কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাই 4, আর 3 দিয়ে যদি 21কে কাটি তাহলে এখানে পাই 7। তাহলে a/b এটা সমান কত পাবো? এটা পাবো 4/7। এটাই তো আমাদের আগের যে অর্থাৎ মূল যে ভগ্নাংশটা সেটা বার করতে বলেছে। তাহলে a/b অর্থাৎ মূল ভগ্নাংশটা হয়ে যাবে আমাদের 4/7। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে উত্তর। কোশ্চেন নাম্বার 27, দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত হচ্ছে 3:8 এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। তাদের ব্যাসার্ধের অনুপাত কত? তো এখানে আমাদের সিলিন্ডার মানে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, যেটা আমরা পরিমিতি 3D পরিমিতিতে করি। তো এখানে এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙের ছবি, যেটা হচ্ছে এইটা হচ্ছে তার ব্যাসার্ধ আর এবং উচ্চতা হচ্ছে এই থেকে এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের উচ্চতা, এবং এর আয়তনের যে ফর্মুলা সেটা হয় পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইটা হচ্ছে চোঙের আয়তনের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা। তাহলে এখানে আমাদেরকে দুটো চোঙ দেওয়া আছে বা লম্ববৃত্তাকার চোঙ বা সিলিন্ডার দেওয়া আছে। তাহলে এখানে আমাদের প্রথম যে চোঙটা সেটার আয়তন যদি পাই r1² h1 ডিভাইডেড বাই দ্বিতীয় যে চোঙের আয়তন সেটা যদি পাই r2² h2 ধরি, তাহলে এখানে আমাদের এই অনুপাতটা দেওয়া আছে 3/h, যেখানে আমাদের r1 মানে হচ্ছে প্রথম যে সিলিন্ডার আছে সেটার ব্যাসার্ধ এবং h1 হচ্ছে প্রথম যে সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙ দেওয়া আছে তার উচ্চতা। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে পাই উপর নিচে কাটবে, তাহলে r1 ডিভাইডেড বাই r2, তাদের দুটোর মাথায় স্কোয়ার আছে তার জন্য আমরা বাইরে স্কোয়ার লিখতে পারি। আর h1 ডিভাইডেড বাই h2 মানে হচ্ছে দুটোর যে উচ্চতার অনুপাত সেটা দেওয়া আছে 2:3। তাহলে আমরা h1কে যদি 2 ধরি আর h2কে যদি 3 ধরি তাহলে এটা 2/3 লিখতে পারি, ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 3/8। এবার এখানে দেখো 2/3টা যেটা এদিকে গুণ ছিল সেটা ওদিকে যদি যায় তাহলে এইটা এদিকে আসবে 3/2 হিসেবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে r1 ডিভাইডেড বাই r2 তার স্কোয়ার ইকুয়াল টু আমরা এটা পেলাম। এবার এইটা ইকুয়াল টু লিখতে পারি যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি উপরে হবে 3 3 9 আর নিচে হবে 8 2 16। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা এখানে পেলাম r1² প্লাস ডিভাইডেড বাই r2² ইকুয়াল টু 9/16 পেলাম। তাহলে এটাকে যদি আমরা লেখার চেষ্টা করি যে r1 ডিভাইডেড বাই r2 তার স্কোয়ার ইকুয়াল টু আমরা পেলাম 9/16। এই 9/16কে আমরা লিখতে পারি 3/4 তার স্কোয়ার লিখতে পারি। তাহলে দুদিকে যদি স্কোয়ার দুটো কেটে যায় তাহলে r1 ডিভাইডেড বাই r2 অর্থাৎ প্রথমটার ব্যাসার্ধ ডিভাইডেড বাই দ্বিতীয়টা ব্যাসার্ধ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত 3/4। তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে, তার মানে প্রথম ব্যাসার্ধ এবং প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধের অনুপাত যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 3:4, যেটা এখানে আমাদের অপশন নাম্বার ডি হবে উত্তর। কোশ্চেন নাম্বার 28 দিয়েছে সিম্পলিফিকেশন থেকে, যেখানে আমাদের কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যাটি বসবে সেটা বার করতে বলেছে। তো এইটা যদি আমরা স্টেপ বাই স্টেপ লিখি তাহলে প্রথমে দেওয়া আছে 64 এর 5/8 মানে হচ্ছে 64 গুণিত 5/8 লিখতে পারি। তারপরে যদি আমরা কোশ্চেন মার্কের জায়গায় এ ধরি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে এর বা কোশ্চেন মার্কের 30% মানে হয় 3/10 ইকুয়াল টু দেওয়া আছে 121। এবার 8 দিয়ে যদি 64কে কাটি তাহলে এটা হয় 8। তাহলে এ অর্থাৎ 3a ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু কত হবে 121 মাইনাস এখানে 5 আর 40টা এদিকে প্লাস ছিল তাহলে ওদিকে গেলে হবে মাইনাস, ইকুয়াল টু এটা হবে 121 থেকে 40 মাইনাস করলে এটা হবে 81। তাহলে এ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এ ইকুয়াল টু 81
মাল্টিপ্লাইড বাই 10 ডিভাইডেড বাই 3। তাহলে এইটা যদি 81 কাটি তাহলে এটা হয় 27। তাহলে এই ইকুয়ালটা আমরা কত পেয়ে যাবো, 270 হয়ে যাবে এখানে উত্তর। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 29, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায় তবে বৃত্তটির ক্ষেত্রফল বৃদ্ধির শতাংশ কত হবে? তো এইটা হচ্ছে একটা আমাদের বৃত্তর চিত্র, যেখানে এইটা হচ্ছে তার ব্যাসার্ধ, যেটাকে আমরা সাধারণত আর হিসেবে ডিনোট করি। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির ফর্মুলা বা শর্ট ট্রিক্স আমাদের হচ্ছে, এইটার ফর্মুলা হচ্ছে 2r প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে এরকম অঙ্কগুলোর যখন আমাদের বলবে যে বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে, তার ক্ষেত্রফলের উপর কী প্রভাব পড়েছে, তখন সেটা বার করার এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলায় সরাসরি যদি আমাদের বৃত্ত ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি মানে আমাদের প্লাস, যদি মানে হ্রাস পেয়েছে বলতো তাহলে সেটাকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করতাম। তাহলে এখানে আমাদের মাইনাসের কথা নেই, বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা আমরা 2 ইন্টু আর মানে বসিয়ে দেবো এখানে 10 প্লাস, আর উপরে 10 আর এর স্কোয়ার মানে 10-এর স্কোয়ার মানে কত লিখতে পারি আমরা, 100 লিখতে পারি, ডিভাইডেড বাই 100। তাহলে 100 যদি কাটে তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে 20। তাহলে 20 প্লাস 1 ইকুয়ালটা আমরা কত লিখতে পারি, 21% হচ্ছে বৃত্তের যে ক্ষেত্রফল সেটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 30 বলেছে, যখন √2x এর 5% হয় 0.01 তখন x এর মান কত হবে? তো এখানে আমাদের দেওয়া আছে অঙ্কটা এরূপে যে √2x এর 5% মানে আমরা লিখতে পারি কত, 5 ডিভাইডেড বাই 100, এর ভ্যালু হয় 0.01। মানে এটাকে যদি আমরা দশমিকটা তুলি তাহলে উপরে হবে 1 আর নিচে হবে আমাদের 100। তাহলে এদিকের 100 আর এদিকের 100 যদি আমরা কাটি তাহলে এখানে দেখো √2x ইকুয়ালটা আমরা কত লিখতে পারি, 1, আর এদিকের 5টা এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা দুদিকে যদি স্কোয়ার করি তাহলে এদিকে স্কোয়ার এবং এদিকে যদি স্কোয়ার করি তাহলে এদিকে রুটটা উঠে যায়। তাহলে এখানে হয় 2x ইকুয়াল টু 1-এর স্কোয়ার মানে 1 আর 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, 2x ইকুয়াল টু 1/25 ছিল, তাহলে x ইকুয়াল টু কত হবে, 2টা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে 1/50। তাহলে এইটাকে যদি আমরা দশমিকে আছে তাহলে দশমিক করার জন্য উপরের 2 দিয়ে এবং নিচে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে নিচেও 50 গুণিত 2 আর উপরে 1 গুণিত 2 মানে 2। তাহলে উপরে কত হবে, উপরে হবে 2 আর নিচে হবে 50, 2 হবে 100। তাহলে এটা দেখো 2কে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি তাহলে এটা কত হবে, 0.02। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 31, 450 টাকাকে এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যাতে a/b = 2:3 এবং b/c = 6:5 হয়। তাহলে সি এর ভাগ কত হবে? তো এখানে আমাদেরকে দেওয়া আছে অনুপাত, দেওয়া আছে এ, বি এবং বি সির অনুপাত দেওয়া আছে। সেখান থেকে আমরা প্রথমে এ এবং বি এবং সি এর যে অনুপাত সেটা বার করব। তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে a/b বা a অনুপাত b এর অনুপাত দেওয়া আছে 2/3 এবং b/c অর্থাৎ b এবং c এর অনুপাত দেওয়া আছে 6/5। তো দেখো দুটোর ক্ষেত্রে কমন আছে, আমাদের b কমন আছে, তাহলে bকে দুদিকে সমান করব। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের b আছে 6 এবং প্রথম ক্ষেত্রে আমাদের b আছে 3। তাহলে এইটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা হবে, উপরে হবে 4 এবং নিচে হবে 6। তাহলে এখানে এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের b এর মানটা সমান হলো। তাহলে এখানে আমাদের বার করব a অনুপাত b অনুপাত c এর যে ভ্যালু সেটা কত হবে, a এর মানে হচ্ছে 4, b মানে হচ্ছে আমাদের 6 এবং c মানে হচ্ছে 5। এবারে এইটা হলো আমাদের এই তিনটি যে সংখ্যা দেওয়া ছিল বা ভাগ করতে বলেছিল এ, বি এবং সি, তাদের অনুপাত পেলাম 4:6:5। এবার এখানে বলেছে 450 টাকা ভাগ করা হয়েছে, তাহলে 450 টাকা সি কত পাবে, সি অনুপাতে পাবে 5 ইউনিট। কত ইউনিটের মধ্যে, টোটাল হচ্ছে 4 আর 6 10 আর 5 হচ্ছে 15। তাহলে 15 ইউনিটের মধ্যে সি পাবে 5 ইউনিট, কিন্তু আমাদের দেওয়া আছে টাকা 450 টাকা। তাহলে এটাকে যদি আমরা 450 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সি এর যে ভাগ 450 টাকার মধ্যে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো 15 দিয়ে যদি 45 কাটি তাহলে এটা পাবো আমরা 3 আর 0 হচ্ছে 3, তাহলে এখানে হবে 30। তাহলে সি ইকুয়াল টু কত পাবো আমরা, 30 গুণিত 5 মানে এইটা পেয়ে যাবো 150 টাকা হচ্ছে সি এর ভাগ, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। 32 নম্বর কোশ্চেন বলেছে, যদি এ, বি, বি, সি, এক্স এবং সি স্কোয়ার পরস্পরের সাথে সমানুপাতে থাকে তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে যেখানে কোনো সংখ্যা শূন্য নয়। তাহলে সমানুপাতে থাকা মানে আমরা লিখতে পারি এ বি ডিভাইডেড বাই বি সি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার, এই আকারে আমরা লিখতে পারি অনুপাতে থাকা মানে। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান বার করতে বলেছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, কোনাকুনি যদি গুণ করি তাহলে এ বি তার সাথে সি এর স্কোয়ারটা গুণ হবে আর নিচে কী হবে, এক্সের সাথে যেটা গুণ হবে সেটা দিয়ে ভাগ, তার মানে এখানে হয়ে যাবে বিসি। তাহলে এখানে যদি ভাগ করি তাহলে বি আর বি যদি কাটি তাহলে এখান থেকে সি আর এখানে উপর দুটো সি ছিল তাহলে একটা সি কাটে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী পড়ে থাকে শেষ পর্যন্ত, এক্স ইজ ইকুয়াল টু থাকে এ সি, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 33,
5.76 বার ও 2.3 বারের অন্তর কত হয়। তো এখানে 5.76 তার মাথায় যে বারটা দেওয়া আছে সেটা মানে আমরা লিখতে পারি 5কে আলাদাভাবে লিখতে পারি, তার সাথে প্লাস করে 76 যেটা দেওয়া আছে সেটার মাথায় যদি বার থাকে যটা সংখ্যার মাথায় তটা সংখ্যার মাথায় আমরা তার নিচে আমরা 99 অর্থাৎ 99 লিখব। তাহলে 5.76কে যদি এরকমভাবে লিখি, একই রকমভাবে 2.3 যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখতে পারি 2 + 3 ডিভাইডেড বাই 9, এইটা লিখতে পারি। এবার আমাদের প্রথমে যেটা দেওয়া ছিল 5.76 মাইনাস আমাদের করতে বলেছে 2.3, তাহলে এইটাকে আমরা লিখতে পারি +2 - 2 + 3/9, এইটা করতে পারি। তাহলে এইটা যদি আমরা করি তাহলে প্রথমে যদি আমরা ব্র্যাকেট আছে, এবার ব্র্যাকেটের বাইরে থেকে যদি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হবে, তাহলে এইটা থাকবে 5 + 76 ডিভাইডেড বাই 99 - 2, আর এটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে -3/9। এবার -2 আর 5 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইটা হয় কত, এটা হবে 3 + 76 আর 3, এইটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে 99, তাহলে এদিকে হবে 76 আর এদিকে হবে 9 11 99, আর 3 দিয়ে 11কে মাল্টিপ্লাই করলে হবে 33। তাহলে এটা দেখো 3 + 76 থেকে যদি 33 মাইনাস করি তাহলে এটা হয় 43 ডিভাইডেড বাই 99। তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম, এটা পেলাম 3.43 ডিভাইডেড বাই 99। তাহলে এটাকে একই রকমভাবে আমরা কি লিখতে পারি, 3.43 তার মাথায় বার, তাহলে এইটা আমরা লিখতে পারি, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে দেওয়া আছে, অর্থাৎ অপশান নাম্বার ডি হয়ে যাবে এই অঙ্কটার ক্ষেত্রে সঠিক উত্তর। এই কোশ্চেনটা দিয়েছে একটা রিজনিং থেকে, যেখানে আমাদের একটা সিরিজ দেওয়া আছে 230, 246, 271 এবং 307, তারপরের সংখ্যা কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে প্রথমে আমাদের সংখ্যাগুলো যেহেতু খুব কাছাকাছি আছে, তাহলে আমরা দেখব অ্যাডিশন বা সাবট্রাকশনের মাধ্যমে তাদের মধ্যে কী পরিবর্তনটা এসছে। তো আমরা প্রথমে যদি দেখি 230 থেকে 216 246 এসছে, আমাদের এখানে যদি 16 অ্যাড করি তাহলে 246 আসে। তারপরে 246 থেকে 271, তার মানে এটা হচ্ছে 25 অ্যাড করতে হচ্ছে। তারপরে 271 থেকে 307 যদি আসে তাহলে এটা দেখো 36 বাড়ছে। এইবারে আমাদেরকে লক্ষ্য করতে হবে নাম্বার ভিশন থেকে যে 16 মানে হচ্ছে 4-এর স্কোয়ার, 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার, আর 36 মানে হচ্ছে 6-এর স্কোয়ার। তার মানে আমাদেরকে দেখতে হবে আমাদের যে সিরিজটা দেওয়া ছিল সেটাতে আমরা যখন সেটাকে যদি আমরা L0 ধরি তাহলে আমরা L1-এ একটা সিরিজ পেলাম এবং L2-এ একটা সিরিজ পেলাম, এবং L2-তে আমরা দেখলাম যে প্রত্যেকটা নাম্বারের 4 থেকে পরপর আমাদের স্কোয়ার হচ্ছে, তাহলে 4-এর স্কোয়ার, তারপরে 5-এর স্কোয়ার, তারপরে 6-এর স্কোয়ার, তারপরে আমাদের কত হবে 7-এর স্কোয়ার। তাহলে 7-এর স্কোয়ার মানে আমরা কত জানি, 7 × 7 = 49। তাহলে আগের সংখ্যাটার সাথে যদি আমরা 49 অ্যাড করে দিই, অর্থাৎ 307-এর সাথে যদি 49 অ্যাড করি তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের কত আছে, সব লাস্টের সংখ্যাটা আছে 307। 307-এর সাথে যদি 49 অ্যাড করি তাহলে 7 আর 9 হয় 6, আর 4 আর 1 হয় 5, আর এখানে হবে 3, অর্থাৎ 356 হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 35, এক ব্যক্তি 1 ডজন জিনিস P টাকায় কেনে এবং একটি জিনিস P/8 টাকায় বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ কত। তো এখানে আমাদেরকে বলেছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দুটো আলাদা উপায়ে বার করেছে। যেখানে বলেছে জিনিস কেনার সময় সে কিনেছিল 1 ডজন হিসেবে P টাকাতে, এবং বিক্রি করার সময় সে বিক্রি করেছে P/8 টাকায় প্রতিটি জিনিস, অর্থাৎ একটি জিনিস। তাহলে আমরা এখানে যদি একটি জিনিসের বিক্রয় মূল্য যদি P/8 হয় তাহলে 1 ডজন বা 12টি জিনিসের বিক্রয় মূল্য কত হবে, P/8 × 12, এইটা আমরা 1 ডজনের ক্ষেত্রে বার করলাম, যেহেতু আমাদেরকে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য একই বস্তুর বা একই সংখ্যক বস্তুর উপর নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি 4 দিয়ে কাটি তাহলে 4 দিয়ে কাটলে 8কে হয় 2, এবং 4 দিয়ে 12কে কাটলে হয় 3। তাহলে এখানে 1 ডজন জিনিসের বিক্রয় মূল্য কত হলো, 3P/2। এবার এখানে আমাদের দেওয়া ছিল ক্রয় মূল্য কত 1 ডজন জিনিসের, সেটা ছিল P, তাহলে CP বা ক্রয় মূল্য, আর SP বা বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। তাহলে আমাদের ক্রয় মূল্য 1 ডজন জিনিসের কত দেওয়া ছিল P, এবং বিক্রয় মূল্য 1 ডজন জিনিসের আমরা পেলাম 3P/2। তাহলে যে বলেছে লাভের শতকরা হার মানে আমাদের সেলিং প্রাইসটা বেশি, এইটা কত বেশি না 3P/2 - P যদি আমরা এটা করি তাহলে এটা পাই 3P - 2P/2, তার মানে এটা পাবো আমরা P/2, এইটা পাবো আমরা লাভ। তাহলে লাভের শতকরা হার বার করতে বলেছে, তাহলে আমাদের টোটাল লাভ হচ্ছে P/2। লাভ কিসের ওপর নির্ণয় করব, সবসময় ক্রয় মূল্যের ওপর, তাহলে এটা P দিয়ে ডিভাইডেড হয়ে যাবে,
আর নিচে হয়ে যাবে আর উপরে হয়ে যাবে 100 দিয়ে মাল্টিপ্লাই, যেহেতু আমাদেরকে শতকরা বার করতে বলেছে। তাহলে এটা পি আর পি যদি কাটি তাহলে 100কে 2 দিয়ে কাটলে এটা হয় 50, তাহলে এইটা হয়ে যাবে আমাদের 50% হয়ে যাবে টোটাল লাভ। তাহলে অপশান নাম্বার সি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 36 বলেছে একটা সংখ্যা দেওয়া আছে যেটা হচ্ছে 1/4 মাল্টিপ্লাইড বাই 1/49 ডিভাইডেড বাই 2/25 ডিভাইডেড বাই 121, এইটার বর্গমূল নির্ণয় করতে বলেছে। তো বর্গমূল নির্ণয় করার আগে আমরা যেখানে ভাগ আছে সেটাকে যদি প্লাস আকারে লিখতে চাই তাহলে এটাকে লিখলে কী হবে 1/4 মাল্টিপ্লাইড বাই 1/49, আর এখানে ভাগটাকে যদি গুণ আকারে লিখি তাহলে সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ 121 ডিভাইডেড বাই 25 হবে। এবার এটার আমাদেরকে বলেছে বর্গমূল নির্ণয় করতে। তাহলে বর্গমূল বা স্কোয়ার রুট নির্ণয় করার যে আমরা সংখ্যা নাম্বার শ্রেণী থেকে যে নাম্বারগুলো আমরা জানি, তাহলে এখানে যদি নির্ণয় করার চেষ্টা করি তাহলে 121 কার বর্গমূল কার বর্গ, তাহলে 11-র স্কোয়ার যদি আমরা করি তাহলে 121 পাই। তাহলে উল্টোভাবে আমরা বলতে পারি যে 121-এর বর্গমূল হয় 11, তাহলে উপরে হলে 11। 4-এর যদি বর্গমূল করি তাহলে আমরা পাই 2। 49 যদি বর্গমূল করি তাহলে আমরা পাই 7, এবং 25-এর বর্গমূল সবাই জানে 5 হয়। তাহলে এইটা মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে অ্যান্সার হবে উপরে 11 আর নিচে হয় 5 2 10 আর 7 10 হয় 70। তাহলে 11/70 যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 37 বলেছে এক ব্যক্তি 120 টাকায় দুটি চেয়ারে প্রত্যেকটি বিক্রি করে এবং প্রতিটি চেয়ারে প্রতিটি চেয়ারের একটি চেয়ারে 25% লাভ এবং অন্যটিতে 25% ক্ষতি করে। তার মোটের ওপর ক্ষতি কী হয়? তো এটা দুরকমভাবে করা যায়। আমি বেসিক যেটা আছে সেটা দিয়ে যদি করার চেষ্টা করি তাহলে প্রথম চেয়ারে যদি ধরি যে 25% লাভ হয়েছে, 25% মানে হয় আমরা জানি যে 1/4 ভগ্নাংশ করলে হয় 25/100 করলে। তাহলে প্রথম চেয়ারে যদি 25% লাভ হয় তার মানে 1/4 1 ইউনিট লাভ যদি হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 5 ইউনিট হবে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য হবে 4 ইউনিট। তো এখানে আমাদেরকে দেওয়া আছে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু দেওয়া আছে আমাদেরকে 120 টাকা। তাহলে 4 ইউনিট বা প্রথম চেয়ারে ক্রয় মূল্য কত ছিল? প্রথম চেয়ারে বিক্রয় মূল্য 120, তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে আমরা 4 ইউনিটের মান বার করবো। তাহলে এটা ডিভাইডেড বাই 5 মাল্টিপ্লাইড বাই 4, তাহলে এটা হবে 5 দিয়ে কাটলে 24 আর 4 24 হবে 96। তাহলে প্রথম চেয়ারের যে ক্রয় মূল্য সেটা ছিল 96 টাকা এবং বিক্রয় মূল্য ছিল 120 টাকা। একই রকমভাবে দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে যদি আমরা বার করি তাহলে দ্বিতীয় চেয়ারটাও আমাদের 25% ভগ্নাংশ ছিল কিন্তু সেটা ক্ষতি হয়েছিল। তাহলে 25% যদি ক্ষতি হয় তাহলে 1/4 যদি 1 ইউনিট ক্ষতি হয় তাহলে সেটা হবে 3/4 ইউনিট। এই 3/4 ইউনিটের মধ্যে 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে আমাদেরকে দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে 120 টাকা। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 3 4 12 অর্থাৎ 40 দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা হয়ে যাবে 160। অর্থাৎ দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য পেলাম 160 টাকা এবং বিক্রয় মূল্য পেলাম 120 টাকা। বিক্রয় মূল্য কম মানে এখানে ক্ষতি হয়েছে। তাহলে টোটাল দুটো চেয়ার মিলিয়ে আমাদের একসাথে ক্রয় মূল্য বা সিপি কত ছিল? 96 আর 160, এই দুটো যদি আমরা একসাথে মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা পাই 256 টাকা দুটো চেয়ার মিলে সিপি, আর দুটো চেয়ার মিলে এসপি বা বিক্রয় মূল্য কত পেয়েছি? দুটো চেয়ার মিলে প্রত্যেকটা আমরা 120 টাকা বিক্রি করেছি, তাহলে দুটো কত টাকা বিক্রি করব? এটা হচ্ছে 240 টাকায়। এবার বলেছে টোটাল ক্ষতি তার টাকায় কত ছিল? তাহলে এটা টাকায় ক্ষতি, যেহেতু আমাদের সিপি বা ক্রয় মূল্যটা এসপি থেকে বেশি তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে আমাদের ক্ষতি হয়েছে। তাহলে সিপি থেকে যদি এসপি বাদ দিই তা অর্থাৎ 256 থেকে যদি 240 মাইনাস করি তাহলে এটা আমাদের 16 টাকা হচ্ছে টোটাল ট্রানজাকশানে আমাদের ক্ষতি হয়েছে। তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক। কোশ্চেন নাম্বার 38 একটি ডিসকাউন্ট যা 3টি ক্রমাগত ডিসকাউন্ট 25%, 20% এবং 10%-এর সমান, তার ভ্যালু কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে 25% মানে আমরা জানি 25 ডিভাইডেড বাই 100 মানে এটা হচ্ছে 1/4। একরকমভাবে 20% মানে 20 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু হয় এইটা হয় 1/5 এবং 10%-এর ভ্যালু হয় 1/10। এবার এখানে আমাদেরকে বলেছে 1/4-এর মধ্যে যদি আমরা 1 ইউনিট যদি ডিসকাউন্ট দিই তাহলে এইটার ভ্যালু হবে 3/4। এবার 1/5-এর মধ্যে 1 ইউনিট যদি ডিসকাউন্ট দিই তাহলে এইটার ভ্যালু হবে 5/4 এবং এইটার ভ্যালু হবে 9/10। এবার এইগুলোকে আমরা যদি কম্পেয়ার করি ক্রমাগত পদ্ধতিতে তাহলে প্রথমে 4 ইউনিটের মধ্যে 1 ইউনিট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং থেকেছে আমাদের 3 ইউনিট। পরে আমাদের দেখো 5 ইউনিটের মধ্যে এইটা হবে 4/5, তাহলে পরে 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট ডিসকাউন্ট মানে হচ্ছে 4 ইউনিট এবং পরে লাস্টেরটায় 10 থেকে 9 একই ডিসকাউন্ট দেওয়া মানে 10 হয়েছে। তো এইটা এদিকে 4 আর এদিকে 4 যদি কাটি তাহলে বাঁদিকে থাকে 50 আর ডান দিকে থাকে 27। তাহলে টোটাল আমাদের ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে? 23 ইউনিট। এই 23 ইউনিট ডিসকাউন্ট কার মধ্যে দেওয়া হয়েছে?
50 ইউনিটের মধ্যে, আর সেটাকে মাল্টিপ্লাই করবো আমরা কত দিয়ে, 100 দিয়ে। তাহলে 50 দিয়ে 100 কাটলে হয় 2, আর 23 দুগুণে হয় 46%। এই 46% আমাদের টোটাল ডিসকাউন্ট, অর্থাৎ সিঙ্গেল ডিসকাউন্ট, যেটা এই তিনটি ছাড়ের সমানুপাতিক অর্থাৎ সমান। তাহলে এখানে আমাদের 46%, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 39 বলেছে 10টি বস্তুর ক্রয়মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্যের সাথে সমান হয় তাহলে শতকরা ক্ষতি কত হবে। তো এখানে আমাদের দেখা যাওয়া আছে 10 সিপি বা 10টি বস্তুর বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 16 এসপি। তাহলে এখানে এসপি ডিভাইডেড বাই সিপি রেশিওটা যদি বার করি তাহলে এইটা হবে 10 ডিভাইডেড বাই 16 ইজ ইকুয়াল টু, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হয় 5-এর 8। তাহলে এখানে আমাদের ক্ষতি কত হয়েছে, ক্ষতি হয়েছে আমাদের 3 ইউনিট। এই 3 ইউনিট যে ক্ষতি হয়েছে সেটা কত ইউনিটের মধ্যে, 8 ইউনিটের মধ্যে, মাল্টিপ্লাইড বাই 100% করার জন্য। তাহলে 8 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে এটা হয় 12.5, আর 12.5কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3 12 36, আর 0.5 তার মানে এটা হচ্ছে 37.5%। এইটা হয়ে যাবে আমাদের টোটাল পার্সেন্টেজ ক্ষতি। তাহলে এখানে অপশন নাম্বার এ হবে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 40 দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, যেখানে বলেছে এ ও বি একটি কাজ 12 দিনে শেষ করে, যেখানে বি ওই কাজটি একা 30 দিনে শেষ করে, তাহলে এ একা কাজটি শেষ করবে কত দিনে। তো এখানে আমাদের দেওয়া আছে প্রথম কন্ডিশন এ প্লাস বি বলেছে কাজটি শেষ করে 12 দিনে, বি একা সেই কাজ শেষ করে 30 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক বা সম্পূর্ণ কাজ বার করার জন্য আমরা 12 এবং 30-এর লসাগু করব, যেটা হবে 60। তাহলে 12 দিয়ে যদি 60কে কাটি তাহলে আমরা সেটা কত পাই, এটা পাবো 5, এবং 30 দিয়ে 60কে কাটলে পাবো 2। তাহলে এখানে 5 আর 2টা কী বোঝাচ্ছে না, 5টা বোঝাচ্ছে এ এবং বি এর একসাথে এফিসিয়েন্সির যোগফল, এবং 2 বোঝাচ্ছে বি এর এফিসিয়েন্সি। তাহলে এখানে এ এবং বি এর এফিসিয়েন্সি যদি 5 হয়, যেখানে বি এর এফিসিয়েন্সি 2, তাহলে আমরা এ এর এফিসিয়েন্সি বা দক্ষতা কত পাবো, 3 পাবো। এবার বলেছে এ কাজটি কত দিনে শেষ করবে, তাহলে এ কাজটি শেষ করতে সময় নেবে এ টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এর এফিসিয়েন্সি, মানে হচ্ছে 3 ইউনিট। তাহলে এইটা হয়ে যাবে 20 ডেজ, অর্থাৎ 20 দিন লাগবে এর কাজটি শেষ করতে। 1780 সংখ্যাটির সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা আমরা যদি বর্গমূলের যে বেসিক কনসেপ্ট সাথে থেকে সলভ করার চেষ্টা করি, তাহলে এটাকে পেয়ারে ভাগ করে প্রথমে 17কে যদি ভাগ দিই তাহলে এটা 4 দিয়ে দিলে 4 4 হয় 16। তাহলে এইটা ভাগ থাকে কত, রিমাইন্ডার থাকে 180। এবার এখানে দেখো 4-এর ডবল কত হবে, এখানে হবে 8। এবার 4-এর পরে যদি আমরা 2 বসাই তাহলে 82 মাল্টিপ্লাইড বাই 2, মানে এইটা হবে 4, আর 4 8 2 হয় 16, 164 হবে। এবার এখানে যদি আমরা 164 বসাই তাহলে আবার রিমাইন্ডার থাকবে। এবার রিমাইন্ডার থাকা মানে আমাদেরকে কী বোঝাচ্ছে, যে সংখ্যাটি থেকে কিছু একটা এখানে রিমাইন্ডার থাকা মানে বোঝাচ্ছে যে ওইটা যদি আমরা এই সংখ্যাটা থেকে মাইনাস করে দিই তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। কিন্তু আমাদেরকে বলেছে যে সংখ্যাটি থেকে কত যোগ করতে হবে, মাইনাসের কথা যেহেতু বলেনি তার জন্য আমরা এক ঘর বাড়িয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ আমরা 2-এর জায়গায় যদি 3 ধরি তাহলে 83 হয়। এখানে 3 যদি বসাই তাহলে 83 মাল্টিপ্লাইড বাই 3 হবে, তাহলে এইটা হবে 3 3 9, আর 3 8 হবে 24, অর্থাৎ 249 যদি আমরা বসাই তাহলে এখানে বেশি বসাচ্ছি তার জন্য মাইনাস যদি লিখি তাহলে 249, আর এইটা থেকে যদি এইটা মাইনাস করি তাহলে এখানে হবে 9, আর হবে 14 থেকে 8 মাইনাস করলে 6। তাহলে এখানে দেখো এই যে 69টা বেশি পেলাম, এই 69টা যে বেশি পেলাম সেই বেশি সংখ্যাটা যদি এই সংখ্যাটির সাথে যদি যোগ করতাম, অর্থাৎ এই সংখ্যাটির সাথে যদি 1780 যে সংখ্যাটি দেওয়া ছিল সেই সংখ্যাটি যদি আমাদের 69 সংখ্যাটি আরও অ্যাড থাকতো তাহলে সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমাদেরকে এই যে 69টা পেলাম সেই 69 সংখ্যাটা আমরা যদি এই সংখ্যাটার সাথে যোগ করি, অর্থাৎ এই 180-র সাথে যদি আমাদের 69 সংখ্যাটা যদি আগে থেকে যোগ থাকতো তাহলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, এখানে আমাদের উত্তর হয়ে যাবে 69, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 42 বলেছে যদি a ইন্টু বি ইজ ইকুয়াল টু বিটি টু পাওয়ার a হয় তখন 5 ইন্টু 3 এর মান কত হবে। তো এখানে আমাদেরকে বলা আছে a ইন্টু বি যদি একটা দেওয়া থাকে সংখ্যা, যেটার মানে হচ্ছে বি টু দি পাওয়ার a, মানে প্রথমে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার পাওয়ার হয়ে যায় যদি, তাহলে 5 ইন্টু 3 এর মান কত হবে। তাহলে এখানে বলেছে দ্বিতীয় যে সংখ্যাটা ছিল সেটার পাওয়ার হয়ে যাবে প্রথম সংখ্যাটা, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। এবার এখানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী 3 টু দি পাওয়ার 5কে যদি আমরা লিখি সহজ করে 3a স্কোয়ার ইন্টু 3 এর কিউব লিখতে পারি, কেননা আমরা জানি একটা যদি সংখ্যা থাকে সূচকের ক্ষেত্রে যদি তার বেসটা সমান থাকে এবং পাওয়ার যদি আলাদা থাকে, যেমন a টু দি পাওয়ার m ইন্টু
এ টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। একই রকমভাবে আমরা এখানে 3 টু দি পাওয়ার 5কে ভাঙতে পারি 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু 3 কিউব এইভাবে লিখতে পারি। এইটা যাদের 3 টু দি পাওয়ার 5 যাদের সরাসরি মনে থাকবে তারা তো অ্যান্সার লাগিয়ে দেবে 243, কিন্তু যাদের একটু সমস্যা তাদের ক্ষেত্রে আমি ভেঙে ভেঙে সূচকের নিয়ম অনুযায়ী বলছি যে এটাকে 3 টু দি পাওয়ার 5কে আমরা 3 স্কোয়ার ইন্টু 3 কিউব আকারে লিখতে পারি। তাহলে 3 স্কোয়ার মানে আমরা লিখতে পারি 9 এবং 3 কিউব মানে আমরা লিখতে পারি 27। এই 27কে এবার যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 7 9 হয় 63, 3 হাতে থাকে 6, 9 2 18 আর 6 হয় 24, অর্থাৎ এখানে 243, যেটা অপশান নাম্বার বি, সেটা হয়ে যাবে আমাদের উত্তর। কোশ্চেন নাম্বার 43, একটি বস্তু 1400 টাকা বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়েছিল, কত টাকা বিক্রি করলে ওই ব্যক্তির 30% লাভ হবে? তো এখানে আমাদের বলেছে 30% ক্ষতি মানে 30% ক্ষতি মানে আমরা 100 থেকে যদি 30% বাদ দিই তাহলে এখানে আমরা 70% ভ্যালু পাই। এই 70% ভ্যালু দেওয়া আছে আমাদেরকে 1400 টাকা, বলেছে 30% লাভ হবে। 30% লাভ মানে আমরা জানি 100 + 30 অর্থাৎ 130। তাহলে 130, 70-এর ভ্যালু যদি 140 দেওয়া থাকে তাহলে এখানে 70-এর ভ্যালু দেওয়া আছে আমাদেরকে কত, 1400 টাকা। তাহলে 130-এর ভ্যালু কত হবে, 130-এর ভ্যালু হবে 1400 ডিভাইডেড বাই 70 মাল্টিপ্লাইড বাই 130। তাহলে 7 দিয়ে 0 0 যদি কাটি তাহলে 7 দিয়ে 140 কাটলে হয় 20, তাহলে 13 গুণিত 2 মানে হচ্ছে 26 আর 2 শূন্য মানে হচ্ছে 2600 টাকা ওই ব্যক্তির বিক্রয় মূল্য হবে যখন আমাদের 130% লাভ হবে। এইটা হচ্ছে অপশান নাম্বার এ। এই অঙ্কটায় এত কিছু না ভেবে যদি আমাদের কারো যদি ফর্মুলাটা বা ট্রিক্সটা মনে থাকে তাহলে সহজেই করে দেবো। সেটা হচ্ছে 1400 মাল্টিপ্লাইড বাই 130% লাভ মানে হচ্ছে উপরে 130 আর নিচে হচ্ছে 30% ক্ষতি, তার মানে এটা 100 থেকে 30 মাইনাস করবো তাহলে এটা হয়ে যাবে 70। তাহলে একই রকমভাবে এইটাই যদি কাটাকাটি করি, কাটাকাটি একই, কিন্তু একটা হচ্ছে বেসিক ফর্মুলা আর একটা হচ্ছে ফর্মুলা যদি মনে থাকে। তাহলে 7 দিয়ে যদি 140 কাটি তাহলে হয় 20, তাহলে একই রকমভাবে 13 2 হচ্ছে 26 0 0, তাহলে 2600 টাকা হবে ওই ব্যক্তিটি বিক্রি করলে, 2600 টাকা বস্তুটি বিক্রি করলে 30% লাভ হবে। তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 44, এখানে বলেছে 2.3 তার কিউব মাইনাস 0.027 ডিভাইডেড বাই 2.3 তার হোল স্কোয়ার প্লাস 0.69 প্লাস 0.09-এর ভ্যালু কত হবে? তো এখানে আমরা যদি ফর্মুলা আকারে আনার চেষ্টা করি তাহলে আমাদেরকে কীভাবে লিখতে হবে দেখো। প্রথমে দেওয়া আছে 2.3 তার হোল কিউব, মানে এটাকে আমরা যদি রাখি 2.3 তার হোল কিউব আর 0.027 যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি 0.3 তার হোল কিউব। এইটা কিউব করলে এটা হয়, আর নিচে যেটা আছে সেটা আমাদের থাকবে। এবার এইটা আমাদের কি ফর্মুলা এলো, এ কিউব মাইনাস বি কিউব। এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে সেটা হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এর স্কোয়ার। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা এটাকে লেখার চেষ্টা করি তাহলে কী হবে দেখো, এ মাইনাস বি তার মানে 2.3 মাইনাস 0.3 ইন্টু এবার এ স্কোয়ার মানে হচ্ছে 2.3 তার স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে কত, এ বি মানে 2.3 আর 0.3 এর মাল্টিপ্লাই যদি আমরা করি তাহলে এটা হয় 0.69 প্লাস 0.3 যদি স্কোয়ার করি তাহলে সেটা হয় 0.09। এইটা আমরা ফর্মুলা অনুযায়ী পেলাম। আর আমাদের নিচে কোন রাশিটা ছিল, নিচে ছিল এই যে আমাদের যেটা ছিল 2.3 তার স্কোয়ার প্লাস 0.69 প্লাস 0.09। তাহলে উপরের এ রাশিটা নিচের এ রাশিটা পরস্পরের সাথে সমান, তাহলে আমরা কাটতে পারি। আর আমাদের শেষ পর্যন্ত কী পড়ে থাকলো 2.3 মাইনাস 0.3। তাহলে এইটা 2.3 থেকে 0.3 যদি মাইনাস করি তাহলে 0.3টা বাদ যায় আর আমাদের 2টা পড়ে থাকে। তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে দেওয়া আছে। 45, যেটা কোশ্চেনের 90 নম্বর কোশ্চেন ছিল। এখানে বলেছে কোনো সংখ্যার 2/4 এর 1/10 অংশ যদি 240 হয় তবে সংখ্যাটি কত? তো এখানে আমরা সংখ্যাটি যদি এ ধরি তাহলে সেই সংখ্যাটি 2/4 অংশ মানে মাল্টিপ্লাইড বাই 2/4, এর 1/10 অংশ মানে মাল্টিপ্লাইড বাই 1/10 ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 240। এবার এইটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এর ভ্যালু বার করতে পারলে সংখ্যাটি কত সেটা আমরা পেয়ে যাব। তো এখানে উপরে 2 দিয়ে যদি 240 কাটি তাহলে এটা হয় 120। তাহলে এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু হবে 120 আর 4 এটা মাল্টিপ্লাই হবে 10টা ওইদিকে মাল্টিপ্লাই হবে। তাহলে এটা 4 12 হয় 48, 48-এর সাথে একটা শূন্য তার মানে 480, 480-কে 10 দিয়ে গুণ করলে হবে 4800। তাহলে এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 46 বলেছে
দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে, কী পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল হবে। তো এখানে আমাদেরকে বলা আছে 40 লিটার যে মিশ্রণটি ছিল সেটাতে জল কত আছে, 10% জল আছে। 10% জল থাকা মানে 90% যেই পরিমাণটা সেটা হবে আমাদের দুধের পরিমাণ। সেই 90%-এর ভ্যালু কত হবে 40 লিটার থেকে? 10 লিটার জল, তাহলে 90 লিটার দুধ হবে। তাহলে এখানে 40 লিটারের মধ্যে যদি আমরা 90%-এর ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে 90/100, দুটো শূন্য যদি কাটে তাহলে এইটা পাবো 36 লিটার আমরা দুধ পাবো। এই যে 36 লিটার দুধ আমাদেরকে বলেছে কী পরিমাণ জল মেশাতে হবে, তাহলে আমাদেরকে এখানে জলের পরিমাণটা চেঞ্জ হবে, কিন্তু আমাদের এখানে দুধের পরিমাণটা কোনো চেঞ্জ হবে না। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের দুধের পরিমাণ যা থাকবে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দুধের পরিমাণ তাই থাকবে। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখি, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে জল হবে 20%, তাহলে 100%-এর মধ্যে 20% যদি জল হয় তাহলে আমাদের দুধের পরিমাণ কত হবে, দুধের পরিমাণ হয়ে যাবে 80%। এই যে দ্বিতীয় ক্ষেত্রে যে 80% দুধের পরিমাণটা পেলাম, সেইটাই প্রথম ক্ষেত্রে যে 36 লিটার দুধটা পেয়েছিলাম সেইটাই আমাদের 80 লিটার দ্বিতীয় ক্ষেত্রে দুধ হবে। কেননা আমাদের এখানে দুধের পরিমাণটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে 80 লিটারের পরিমাণ যদি আমাদের 36 লিটার হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে টোটাল মিশ্রণ অর্থাৎ 100% ভ্যালু কত হবে, 100% ভ্যালু হবে 36 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 80। তাহলে এটা 0 0 কাটলে 4কে 8কে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে হয় 4, আর 5কে 10কে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে হয় 5, আর 4 9 হয় 36, তাহলে এখানে হবে 5 9 45 লিটার পেয়ে যাবো আমরা দ্বিতীয় ক্ষেত্রে যে মিশ্রণের পরিমাণ, অর্থাৎ দুধ এবং জল মিলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা টোটাল 45 লিটার পাবো। এবার এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করা, যে আমাদের এখানে দুধের পরিমাণটা কিন্তু চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে আমাদের জলের পরিমাণ। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের টোটাল মিশ্রণ ছিল 40 লিটার, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের টোটাল মিশ্রণ অর্থাৎ 100% ভ্যালু হয়েছে 45 লিটার। তাহলে 5 লিটার ইনক্রিজ হয়েছে কে, 5 লিটার ইনক্রিজ হয়েছে আমাদের, যেহেতু জল মেশাতে বলেছে তাহলে আমাদের 5 লিটার জল মেশানো হয়েছে, তার জন্য আমাদের এখানে টোটাল যে পরিমাণটা সেটা 40 লিটার থেকে 45 লিটার হয়েছে। তাহলে এখানে বলেছে কী পরিমাণ জল মেশাতে হবে, তাহলে এখানে আমাদের 5 লিটার জল মেশাতে হবে। অপশন নাম্বার সি আমাদের এখানে হয়ে যাবে সঠিক উত্তর। 47 বলেছে একটি বাসের গতি হয় 72 কিলোমিটার পার ঘন্টা, বাসটি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো এখানে আমাদেরকে গতি দেওয়া আছে 72 কিলোমিটার পার ঘন্টাতে, এবং আমাদেরকে বলেছে 5 সেকেন্ডে কত কিলোমিটার যাবে, কত মিটার যাবে। তো এখানে আমাদেরকে বলেছে যে 72 কিলোমিটার পার ঘন্টা, মানে আমরা 72 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড করতে চাই, তাহলে আমাদের 1 কিলোমিটার পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে চাই, তাহলে সেটাকে 5-এর 18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু হয় 5-এর 18 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 72কে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 72 মাল্টিপ্লাইড বাই 5-এর 18। এবার 18 দিয়ে 72 কাটলে হয় 4, 4 18 যেহেতু 72 হয়, তাহলে এইটা হবে 20 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে বাসটির গতিবেগ। এবার বলেছে 5 সেকেন্ডে কত যায়, তাহলে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, তাহলে 5 সেকেন্ডে কত যাবে, 20 মাল্টিপ্লাইড বাই 5 মানে হচ্ছে 100 মিটার টোটাল বাসটি 5 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে অপশন নাম্বার ডি হবে উত্তর। 48 বলেছে আমাদেরকে কিছু চারটে সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে কোনটি সবচেয়ে বড় সেটি আমাদের বার করতে হবে। তো এখানে আমাদেরকে আমরা দেখেই তো বলে দিতে পারি যে এখানে 2.66 অর্থাৎ অপশন নাম্বার বি যেটা আছে সেটা আমাদের সবথেকে বড় সংখ্যা হবে। তো এইটা আমরা যদি অ্যাপ্রোচে করার চেষ্টা করি তাহলে কী করে করব, দেখো এটা প্রথমে দেওয়া আছে 2.6কে যদি আমরা দশমিক ভাঙি, তাহলে 2.6কেও 26 লিখব, আর দশমিকের জন্য নিচে 10 লিখব। তারপরে আমাদের দেওয়া আছে 2.6কে যদি আমরা লিখতে চাই তাহলে 266 লিখব, আর নিচে হবে কত, 100 হবে। তারপরে 2.066 যেটা আছে সেটাকে আমরা 2066 লিখবো, আর নিচে কত শূন্য হবে, 3টে শূন্য হবে। একই রকমভাবে 2.08 যেটা আছে সেটাকে 208 ডিভাইডেড বাই 100 হবে। এবারে এটাকে কম্পেয়ার করার জন্য আমরা প্রত্যেকটা নিচে অর্থাৎ হরগুলোকে যদি সমান করার চেষ্টা করি, তাহলে সবগুলোর হরগুলোকে যদি আমরা 1000 করার চেষ্টা করি, তাহলে এখানে আমরা দুটো শূন্য দিয়ে মাল্টিপ্লাই করা মানে উপরে দুটো শূন্য, এখানে একটা শূন্য মানে এখানে একটা শূন্য দিয়ে মাল্টিপ্লাই করব, আর এখানে একটা শূন্য দিয়ে করলে 1000 হবে, তাহলে উপরেও আমরা শূন্য দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ 10 দিয়ে মাল্টিপ্লাই করব। একটা শূন্য বসানো মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে নিচে দেখো হরগুলো সবার সমান হলো। এবার আমরা দেখব উপরে কার সংখ্যাটা সবচেয়ে বেশি আছে, অর্থাৎ লবটা বেশি আছে। তো প্রথমটার আছে 2600, দ্বিতীয়টার আছে 2066, তৃতীয়টার আছে 2080, এবং লাস্টেরটার আছে দেখো 2660। তাহলে এগুলোর মধ্যে সবথেকে বড় কোনটা, 2600 আর 2660-এর মধ্যে 2660 আমাদের বড়। তাহলে এইটা কোনটা ছিল, এটা ছিল 2.66, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 49 বলেছে যদি এ এর 90% ইজ ইকুয়াল টু বি এর 30% এবং বি ইজ ইকুয়াল টু এক্স, এ এর x% হয় তবে এক্স এর মান কত হবে। তো এখানে আমাদেরকে দেওয়া আছে এ এর 90%, 90% মানে আমরা লিখতে পারি 90
ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু বি এর 30%, 30% মানে আমরা লিখতে পারি 30/100। তাহলে এখানে নিচে নিচে 100 কাটলো, আর উপরে শূন্য নিচে শূন্য যদি কাটি তাহলে এখানে b/a যদি আমরা করি তাহলে b/a মানে আমরা লিখতে পারি 9/3, এইটা মানে আমরা লিখতে পারি 3/1। তাহলে এখানে b/a মানে আমরা যদি 3/a পাই তাহলে এখানে বলেছে b ইজ ইকুয়াল টু a এর x%। তাহলে এখানে b এরটা উপরে আছে, তার মানে b এর ভ্যালুটা a এর পার্সেন্টেজ হিসেবে নির্ণয় করতে বলেছে। তাহলে b a এর থেকে কত গুণ? 3 গুণ। তাহলে এইটাকেই যদি আমরা পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করি, 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা b a এর কত শতাংশ সেটা পাবো। তাহলে এইটা পাবো আমরা 300%। তাহলে b বলেছে a এর x%, সেই x% ভ্যালু কত হবে? এইটা হয়ে যাবে 300%। তাহলে আমাদের এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 50, ফুড এসআই সেশন 2 এর লাস্ট কোশ্চেন কী বলেছে দেখো। বলেছে একটি নৌকায় স্থির জলে গতি হয় 13 কিলোমিটার/ঘন্টা এবং নদীর বহমান গতি হয় 4 কিলোমিটার/ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 68 কিলোমিটার যেতে কত সময় নেবে? তো এখানে আমাদেরকে দেওয়া আছে স্থির জলে নৌকার বেগ, সেটাকে যদি আমরা বি বা বোটের গতিবেগ ধরি তাহলে সেটা দেওয়া আছে আমাদেরকে 13 কিলোমিটার/আওয়ার, এবং নদীর যে বহমান গতি অর্থাৎ স্ট্রিমের স্পিড দেওয়া আছে আমাদেরকে 4 কিলোমিটার/ঘন্টা। এবার বলেছে অনুকূলে নৌকাটি যাত্রা করেছে। অনুকূলে মানে আমরা যদি ডাউন স্ট্রিম ধরি তাহলে অনুকূলে যে টোটাল বেগটা হয় সেটা হয় বোটের স্পিড প্লাস স্ট্রিম অর্থাৎ স্রোতের স্পিডের যোগফল। তাহলে এটা হবে 13 + 4 মানে হবে 17 কিলোমিটার/আওয়ার অনুকূলে গতিবেগ। প্রতিকূলে বললে এই দুটো আমরা মাইনাস করতাম, যেহেতু অনুকূলে বলেছে তার জন্য 13 + 4 আমরা 17 পেলাম। তাহলে 17 কিলোমিটার/আওয়ার যদি গতিবেগ হয় তাহলে 68 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? তাহলে টাইম ইজ ইকুয়াল টু হবে টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই গতিবেগ 17 কিলোমিটার/আওয়ার। তাহলে এইটা 17 দিয়ে যদি 4 কাটি তাহলে এখানে হবে 4, তাহলে আমাদের টোটাল যে টাইম সেটা হয়ে যাবে 4 ঘন্টা, যেটা আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর।